পলিটিক্সটা আমাদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তুমি যদি নাও চাও, তোমার জীবনে আমূল পরিবর্তন হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ানের জীবনে 24 জুলাই অগাস্টের ঘটনাটার পরে। আমাদের সিনেমা হল ছিল প্রায় 900টার উপরে পুরো দেশে, এবং হাউসফুল যেত, ভালো ব্যবসা ছিল। আমি সবসময় বলি যে আমি একটু গন্ডারের চামড়া, আমার সব কিছু বুঝতে একটু সময় লাগে। আজ পর্যন্ত আমি যত বড় বড় স্ক্রিপ্ট রাইটার দেশে বিদেশে আমি যাদেরই হাতে স্ক্রিপ্ট নিয়েছি, আমি মনে করি যে সে হচ্ছে সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটার। আমি ডিরেক্টরকে প্রচুর প্রশ্ন করি, যেটা আমি কেন বলছি, কেন এই প্রশ্নটা করছি, ওর পিছনে কারণটা কি। এখন একটা ভুল স্টেপ নিলে বা ভুল কাজ করলে মানুষ এটাকেই মনে রাখবে। মানে তুমি তোমার স্কিনের চর্চা করো, তুমি নিজের চর্চা করো, এটা মামুনি অলওয়েজ আমাকে বলতো। আমার সবসময় মনে হয় যে আমি ছোটবেলা থেকে একটা নায়িকা না, এত অসংখ্য নায়িকার সাথে আমার কম্প্যারিজন করেছে আমার ফ্রেন্ডরা বা আশেপাশের সবাই। উনি যে কোনো প্রশ্ন করছে আমার দিকে তাকিয়ে, ওখানে কিন্তু আরও অনেকগুলো মেয়ে, 14-15টা মেয়ে বসে আছে, পরের স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে, অ্যান্ড আমি না মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফায়সাল তুষার চলে এসেছি সাবাফা প্রেজেন্স গ্ল্যাম টক সিজন 2 এর আরও একটি ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। ভোরের স্নিগ্ধ বাতাস কার না ভালো লাগে, যাকে দেখিল পরানো ভরিয়া, আসমান জমিন দরিয়া। তিনি আসবেন বলে আমি এতদিন অপেক্ষা করেছি। তিনি আর কেউ নন, শি ইজ নান আদার দেন দ্য মোস্ট ট্যালেন্টেড actresses we have in our country, সুহানা সাবা। থ্যাংক ইউ। এত সুন্দর করে নিজের সম্পর্কে শুনতে কার না ভালো লাগে। না, সুন্দর করে বলার কারণ তুমি সুন্দর, তোমার কর্মকাণ্ড সুন্দর, তুমি মানুষকে অনেক ইন্সপায়ার করছো তোমার যোগার মাধ্যমে, থ্যাংক ইউ, পজিটিভিটির মাধ্যমে। আরও যেন ভালো করতে পারো এবং ভালো একটা কনভারসেশন আমরা যেন কন্টিনিউ করতে পারি, সেই উদ্দেশ্যেই শোটা শুরু করা। আমি প্রথমেই বলে দিই, আমি তোমার এই প্রোগ্রামটা রেগুলার দেখি, যেহেতু আমরা বন্ধু মানুষ, প্রায় ডিসকাস করি কি ভালো লাগলো নার সংখ্যা খুব কম। সবসময় বলেছি এটা ভালো লেগেছে, সেটা ভালো লেগেছে। আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে এটা বলে নেই যে আমাকে তুমি ডেকেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সো অনার্ড। এবং এত ভালো করে বলার একটাই কারণ, যেন সুন্দর সুন্দর প্রশ্ন করো আমাকে। ফর্মাল কনভারসেশন করার মতো সম্পর্ক আমাদের আসলে না, তারপরেও তুমি যেহেতু পর্দার সামনের মানুষ, পর্দার কিছু লিমিটেশনস আছে তুমি জানো, সো সেই লিমিটেশনস মেনটেন করেই আমাকে কনভারসেশন করতে হবে, কিন্তু আমার মতো করে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই তোমার মতো করে, কারণ আমি যে ধরনের মানুষ, আমি একটু কম সাজতে, কম গহনা পরতে, কম থাকতে পছন্দ করি। বাট তুমি আজকে আমাকে অন্য আরেকজনের মতো, ছায়ার মতো সাজিয়েছো। Sabafa ethnic and trendy couture where uniqueness meets you. কোনো ছায়ার মতো সাজাইনি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে আরেকটু আমি বলতে চাই, তুমি কখনো কোনো ইন্টারভিউর জন্য অ্যাভেলেবেল না। অ্যাটলিস্ট প্রিভিয়াস কয়েকটা বছরে ওরকম তোমাকে কোনো ইন্টারভিউতে দেখা যায়নি। তুমি আমার ইন্টারভিউতে আসতে রাজি হয়েছো এবং তুমি এসেছো শেষ পর্যন্ত। আই এম সো হ্যাপি। আমাদের পুরো টিম আমরা অনেক অনেক কৃতজ্ঞ, আন্তরিকভাবে আনন্দিত, এবং তোমার প্রতি রয়েছে আমাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। থ্যাংক ইউ। সুহানা সাবা মূলত মডেলিং থেকে ক্যারিয়ার শুরু করে, সেটা কোন সালে? আমারটা আসলে কিভাবে হাসতে খেলতে হয়ে গেছে। আমি তো নাচের মেয়ে, ক্লাসিক্যাল ডান্সার। তো 4 বছর থেকেই আমি নাচই শিখেছি, কারণ আমি বড় হয়ে অভিনয় করতে চেয়েছি। মানে আমি জানতাম যে বড় হয়ে, আমাদের সময় সেলিব্রিটি কথাটা অনেক পপুলার ছিল না, তখন ছিল স্টার। তো আমি জানতাম যে আমি বড় হয়ে তো স্টারই হব, অভিনয় করে স্টার হব। তো আমাদের এখানে যেহেতু নাচের কোনো অভিনয়ের কোনো স্কুল নাই, সো আমি নাচই শিখেছি। এবং আমার মা যেহেতু নিজেই নাচ গান অভিনয়টা করতেন, আরণ্যকে অভিনয় করতেন, নাচ করেছেন, ছায়ানটে গান করেছেন। তো মামুনিও আমাকে এবং আমার ভাইকে ভাইয়াকে তবলা, আমাকে নাচ দিয়ে বড় করেছে। তো যেহেতু আমার হাইটটা খুব
ভালো ছিল, তখন এরকম হয়েছে যে র্যান্ডম হতো না, নাচের শো এর সাথে ওই একটা র্যাম্পের একটা শো হয়ে গেল, এরকম অনেক হতো সময় কিন্তু। হতো এরকম। তো ওই এখনকার যেরকম খুবই ফর্মাল শুধুমাত্র ডেডিকেটেড ফ্যাশন শোই হচ্ছে, সেটা সেই সময় কিন্তু সেটা ছিল না। আমার শুরুর দিকের কথা বলছি, 98-এর কথা বলছি। তো তখন আমি স্কুলে পড়তাম, তো ওই সময় র্যান্ডম একটা মেয়ে মডেল আসেনি, কম ছিল, তখনও একটা কোরিওগ্রাফার ভাইয়া আমাকে বলল যে, ইভেন আমি ভাইয়াটার নামও মনে করে বলতে পারবো না, তো অনেক আগের কথা। হ্যাঁ অনেক আগের কথা। তো ভাইয়া আমাকে বলল যে এরকম তুমি তো ইচ্ছা করলে হাঁটতে পারো, তোমার হাইটটা ভালো আছে, তো তুমি কি একটু হাঁটবে? তো আমি সেইভাবে হাঁটা শুরু করলাম। এবং মজার ব্যাপার যে আমি তখন FTV আমাদের এখানে খুব পপুলার ছিল, আরেকটা খুবসুরত নামে একটা সিরিয়াল হতো সনি টিভিতে, হিন্দি একটা চ্যানেলে হিন্দি একটা সিরিয়াল হতো, সেখানে হাঁটা দেখাতো। তো আসলে অফিসিয়ালি কিন্তু আমি কোথাও থেকে হাঁটা শিখিনি বা কিচ্ছু না। তো ওইটা দেখে আমার মধ্যে ওই অ্যাডাপশনটা কাজ করেছে, ওই বডি ল্যাঙ্গুয়েজটা কাজ করেছে, এভাবেই শুরু। আসলে যারা শেখার তারা যে কোনো উৎস থেকেই শেখে, আগ্রহটা আসলে মেইন। ইউ নো দ্যাট ভেরি ওয়েল। আমি আসবো আরও অনেক প্রসঙ্গে। আমি যদি জানতে চাই, মডেলিং থেকে সোজা তুমি সিনেমায় চলে এলে খুবই কম বয়সে, এবং আমি যতদূর জানি তোমার সম্পর্কে, সিনেমা করার মতো অভিনয় জানা তোমার হয়তো ছিল না, বা ওই ট্রেনিংটাও ছিল না। কেমন করে তুমি প্রথম সিনেমায় সুযোগ পেলে? আচ্ছা, এটা খুব মজার ব্যাপার, কারণ যেই সময়টাতে আমি সিনেমায় কাস্টিং হয়েছে, প্রথম সিনেমা কবরিয়াপুর আয়না, তো সেটা 2004-এ। ওই সময়ে যারা জানতো সমসাময়িক ঘটনাগুলোকে, তো জানতো যে একটা সময় আমাদের সিনেমা এত ভালো অবস্থা ছিল, 100টার উপরে সিনেমা রিলিজ হতো সিনেমা হলে, এবং আমাদের সিনেমা হল ছিল প্রায় 900টার উপরে পুরো দেশে, এবং হাউসফুল যেত, ভালো ব্যবসা ছিল, দ্যাটস ওয়াই এত বড় ব্যাপার ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই সচেতনভাবে যে কোনো কিছুকে আমাদের দেশে এবং সব দেশে নষ্ট করার জন্য একটা খারাপ ওয়ে তৈরি করে প্যারালালি। তো ঠিক তেমনি ওই সময়টাতে এই জিনিসটা শুরু হয়েছিল, মানে কাটপিস ঢোকানো সিনেমার মধ্যে, অথবা এমন ধরনের সিনেমা, অশ্লীল যেটাকে বলে, এবং সেটা না অনেকটা লাইক মশলা দেওয়া যে সিনেমা, ফর্মুলা সিনেমা, যে 5টা গান থাকবে, 3টা ফাইট থাকবে, লাস্টে এসে সব একসাথে হবে, ফ্যামিলি বন্ডিং, এগুলোর স্টোরি কিন্তু থাকতো। কিন্তু আস্তে আস্তে ওই অশ্লীল ফিল্মগুলো ঢুকে যাওয়া শুরু করলো, এবং অনেক সময় ভালো ফিল্মের মধ্যে কাটপিস ঢুকিয়ে দিত, অথবা এমন অ্যাঙ্গেলে, খুবই লো অ্যাঙ্গেলে একটা, আমি যেমন আসলে আমি তো র্যাম্পে হেঁটেছি, এবং আমার মা আমাকে যথেষ্ট আধুনিক করে, আমি তো ঢাকাতেই বড় হয়েছি, আমার মাও ঢাকাতেই বড় হয়েছে, জন্মেছে, তো যার কারণে আমাদের আসলে কখনো ওই ধরনের মাথায় ওটা ছিলই না যে কাপড় পরতে হবে এভাবে, হ্যাঁ, মানে একটা সার্টেন ওয়েতে কাপড় পরতে হবে নিজেকে ঢেকে বা কিছু। কিন্তু তারপরেও মানে এমনভাবে নিজেকে কখনো অ্যাপেয়ার করার কথা চিন্তা হয়নি, যে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করার চিন্তা হয়নি যেটাতে দেখতে অড লাগবে, অশ্লীলও মনে হবে। মানে আমি ওই ওয়ার্ডটা না বলে আর কি এটা বললাম। তো সেইখানে আমি একটু বুঝিয়ে বললাম। সেই সময় একটা ছিল যে হয়তো মেয়ে ক্যারেক্টারটাকে ছোট, নায়িকাকে ছোট একটা ড্রেস পরিয়েছে, আর নিচ থেকে লো অ্যাঙ্গেল থেকে ধরছে, ক্যামেরা ধরছে। তো এরকম কিছু ব্যাপার থেকে আমার যেটা হয়েছিল যে আমরা যারা যেভাবে বড় হয়েছি, সেখানে আমি কখনো ভাবতেই পারি, আমি ভেবেছি কি যে নাটকে আমরা দেখে বড় হয়েছি না, বিপাশা আপুদের, বা আমি নাটকে পপুলার নায়িকা হব, কখনো সিনেমার কথা ভাবিনি। আর চাইলেই তো হবে না, তাই না? তখন হঠাৎ করে যে কেউ এসে নায়িকার ক্যারেক্টার করতে পারে না। তো আমি সবসময় ভাবতাম, আমি হয়তো কোনো একটা টিভিসির জন্য নিজেকে আমি গেলাম, অডিশন দিলাম, চান্স পেলাম না, তো আমি খুব কান্নাকাটি করতাম বাসায় এসে, যে ওরা আমাকে বুঝলো না, আমি এত ট্যালেন্টেড, আমি তো ছোটো ছিলাম, আমি স্কুলে পড়তাম। মামনি তখন বলতে, শোনো, আগে দর্শনদারি পরে গুড়বিচারি। তো এই কথা একটা সিনিয়র একটা কথা বলে আর কি, আগে
দর্শনদারি পরে গুণ বিচারি, মানে আগে দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন মানুষ গিয়ে গুণ বিচার করে। মানে তুমি তোমার স্কিনের চর্চা করো, তুমি নিজের চর্চা করো, এটা মামুনি অলওয়েজ আমাকে বলতো। এরকম চলতে চলতে র্যান্ডাম কবরী আপু অলরেডি একজনকে কাস্টিংও করেছিল, তাকেও বাদ দিয়েছে তার কোনো একটা কারণে, তাকে আর পরবর্তীতে ভালো লাগেনি। তখন 200টার মতো মেয়ে দেখেছে। ওই সময়ে ভায়া মাধ্যমে, এই ডিরেক্টর অমকের মাধ্যমে তমকের মাধ্যমে শহীদুল আলম সাচ্চু ভাই আমাকে ফোন করলো যে এরকম আমি তোমার নাম্বার পেয়েছি, তো কবরী নায়িকা কবরী, সে তার সিনেমার জন্য একটা মেয়ে খুঁজছে, তো তুমি কি ইন্টারেস্টেড কিনা আমার সাথে যেতে। তো আমি তো প্রথমেই সিনেমা শুনে ভয় পেয়ে গেছি। আমি না ভাইয়া, আমি তো আসলে যাব না, আমি সরি, আমি একটু দূরে আছি। কোথায় আছো? তো আমি যেই এলাকায়, ওনার অফিসও সেই এলাকায়। তখন বলছে আমি এখানেই আছি, তুমি আসো। তো মামুনি আর আমি তখন একটা কাজে ছিলাম, তো মামুনি আর আমি দুইজন একসাথে গেলাম। অনেক মানে উনার মাইক্রোবাসে অনেকগুলো মেয়ে গেছে, আরও অনেকে গেছে। আমরা সবাই ওখানে গেলাম এবং ওইটার সিনটা আমি তোমাকে বললে বুঝতে পারবে, যেটা আসলে আমি জানি না এটা আমার কপালেই ছিল কিভাবে, যে আমি যখন গেলাম আমি তো উনাকে প্রথমে ঢুকেছি, সাচ্চু ভাই তখন উনারটা পার্কিং করছে আর মেয়েগুলো সব আসছে। তো আমি মামুনিরও আগে প্রথমে অফিসে ঢুকেছি। উনি তখন যেখানে বাড়িধারায় যে বাড়িতে থাকতো, তখন ওটা ওনার অফিস ছিল কবরী আপুর। তো আমি ঢুকে আসলাম এরকম বলে ঢুকে বসে গেছি। এরপরে দেখি লাইন ধরে মেয়েরা ঢুকছে আর ডপাডপ করে উনার পায়ে সালাম করছে পা ধরে। তা আমি না ভাবছি কি, পা ধরে সবাই সালাম করছে, এখন কি আমার উঠে গিয়ে উনাকে পা ধরে সালাম করা উচিত নাকি এখানে বসে থাকা উচিত, আমি বুঝতে পারছি না। আমি তখন ছোট, উনি যে কোনো প্রশ্ন করছে আমার দিকে তাকিয়ে। ওখানে কিন্তু আরও অনেকগুলো মেয়ে, 14-15টা মেয়ে বসে আছে, বাট উনি প্রথমেই চোখ পড়ে গেছে, উনার আমাকে মেবি ভালো লেগেছে। উনি প্রশ্ন করছে আমার দিকে, তোমার নাম কি? সবাই উত্তর দিচ্ছে। তো সবার উত্তর দেওয়া শেষ হলো, আমি বলছি আমি তো চাচ্ছি না যে উনি আমাকে দেখুক। আমি বলছি সাবা তোমার বয়স কত? আমি আমার বয়স বলছি, সবাই সবার বয়স বলছে। তো তারপরে যাই হোক আমাকে পাঠিয়ে দিয়েছে, অ্যান্ড দেন দেখলাম আমাকে পরের দিন ডাক দেয়, পরের দিন ডাক দেয়, পরের দিন ডাক দেয়। তারপরে তো আমি ওনার সিনেমায় কাস্টিং হয়ে গেলাম। যখন তোমাকে কাস্টিং করা হলো, যখন তুমি জানতে পারলে বা বুঝতে পারলে যে তুমি নায়িকা হতে যাচ্ছ, অভিনেত্রী তো প্রথম ডেফিনেটলি তখন মাথায় ছিল না, কারণ ওইটা বুঝতে হলে আরেকটু ম্যাচিওর হতে হয়, অনেক ম্যাচিওর হতে হয় অনেক। তো যখন বুঝতে পারলে নায়িকা হতে যাচ্ছ, সেই ফিলিংটা কেমন ছিল? আমি সবসময় বলি যে আমি একটু গন্ডারের চামড়া, আমার সব কিছু বুঝতে একটু সময় লাগে। এই যে প্রতিদিন ডাকছিল, তার মধ্যে কিন্তু আমি বুঝে ফেলেছি যে এটা ওই ধরনের সিনেমা না, সো কল্ড আমরা যেটাকে বলি ফর্মুলা ফিল্ম, সেটা না, একটু অন্য ধরনের ফিল্ম। এটা কমার্শিয়াল ওয়েতেই তৈরি হয়েছে, কিন্তু অ্যাসিড ভিকটিমকে নিয়ে সিনেমা। তো এটার প্রোডাকশন হাউস যেটা ছিল সেটা খুব ভালো ছিল। তো সব কিছু মিলে, এবং কবরী আপুর সম্পর্কে আমি যতটুকু তখন জেনেছি, হ্যাঁ, আমার পাপার মাধ্যমে জেনেছি বা যেভাবে হোক, তখন যেটা হয়েছে যে এক ধরনের ভালো লাগা তো তৈরি হয়েছে। কিন্তু একটা টাইমের পরে আমার জন্য যেটা হয়েছে যে আমি যেদিন প্রথম শট দিচ্ছি পুবাইলে, তো আমি এর আগে কিন্তু নাচের ছেলেমেয়েদের খুব বাজে কিছু অভ্যেস আছে, তার মধ্যে একটা খুব বাজে অভ্যেস হচ্ছে টাইম মেনটেন না করা। নাচের রিহার্সালের জন্য যদি ডাক দেয় 5টার সময়, ওই রিহার্সালে সবাই আসে 8টার সময়। তো আমার মধ্যেও এই ধরনের ব্যাপার ছিল, হ্যাঁ, আমি রিহার্সালে, হ্যাঁ, এটাই খুব স্বাভাবিক, এটাই স্বাভাবিক আর কি। তো আমার মধ্যেও ওই ব্যাপারটা খুব ছিল। তো আমি আসলে সেই দিন অন টাইমে, আমরা তো আগের দিনই গিয়েছি সেটে, শ্যুট করছি, এবং কবরী আপু এত স্মার্ট মহিলা, উনি তো সারা জীবন অভিনয় করে গেছে, 40 বছর তার আগে অভিনয় করেছে। তো উনি ক্যামেরাটা রেখেছে অনেক উপরে, ক্রেনে অনেক উপরে, 35 mm। তো আমি নিচ থেকে দূরে দেখলাম উপরে ক্যামেরাটা প্রথম শট দিতে গিয়ে, মানে আমার লং শট নিচ্ছে যাতে আমি নার্ভাস না হয়ে যাই। আমি ওটা দেখে আমার সেই দিন মনে হলো যে আসলে আমাকে এখন থেকে আমার উপরে অনেক দায়িত্ব, এখন আমি মেইন ক্যারেক্টার, লিড ক্যারেক্টার। সো আমি যদি ফেল করি, আমি যদি দেরি করি, আমি যদি কোনো কিছু রেসপন্সিবল ভাবে না করতে পারি, তাহলে পুরো প্রজেক্টটাই ফেল করবে। সো সেদিন থেকে আমি নিজেকে প্রমিস করলাম যে এখন থেকে আমি খুব অনেস্টলি সব কিছু মেনটেন করবো। অ্যান্ড সেই দিনই আমি ওই ডিসিশনটা নিয়েছি। ওটা বুঝতে সময় লেগেছে। একটা লট শ্যুট করার পরে এফডিসিতে, ওখানে একটা সিনেমা হল মতো আছে ছোট, ওইখানে ফুটেজগুলো আগের কিন্তু 35 mm কাজ যখন হতো, ওইটা নেগেটিভ থেকে পজিটিভে নিত, মানে অনেক ওয়ে ছিল কিন্তু এই সিনেমাটা প্রসেস হয়ে আসতে। এখনকার মতোই না যে আমরা দেখলাম, মনিটরে দেখলাম, শর্ট কাটলাম, হয়ে গেল, এত সহজ না। তো
ওইখানে ওই পজিটিভে যখন করেছে ওই সময় ওই মনিটরে ওই বড় স্ক্রিনে কোনো ডায়ালগ শোনা যাচ্ছে না, কিচ্ছু না, বড় স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে। অ্যান্ড আমি না মন্ত্রমুগ্ধের মতো আমার দিকে তাকিয়েছিলাম, দিস ইজ ইট। মানে আমি সারা জীবন এভাবে নিজেকে দেখতে চেয়েছি। আমি 4 বছর বয়স থেকে জানি আমি স্টার হব, সবাই আমাকে চিনবে। তো আমি তাকিয়ে আছি যে এটা আমি, এত বড় স্ক্রিনে শুধু আমার চেহারা আর কারো না। তো ওই মোমেন্টটা আসলে বলে বোঝাতে পারবো, ওই মোমেন্টটা আমি এখনও চ্যারিশ করি, এখনও ফিল করতে পারি। তোমার প্রথম ফিল্ম মুভি আয়না, খুবই সুন্দর অভিনয় করেছো, পুরস্কৃত হয়েছো, তারপরেও অর্জন করেছো বিভিন্ন সম্মান। তারপরে তোমার মুভি চন্দ্রগ্রহণ, খেলাঘর, বৃহন্নলা বিশেষভাবে পরিচিত এবং খুবই পপুলার তোমার অ্যাক্টিং বা তোমার কাজ ওই মুভিগুলোতে। এই 3টা মুভিতে কাজ করার সুন্দর 3টা অভিজ্ঞতার কথা বলো। আমি যখন আয়নায় কাজ করছিলাম, আমি তো বলেছি যে ওই সময় যেটা হতো যে কারোর জন্য একটা ব্রেক পাওয়াটা কঠিন ব্যাপার ছিল। তো তখন যখন আমি আয়না করছি ওই সময়টাতে এফডিসিতে শুটিং টাইমে 8 দিনেই কিন্তু আমি প্রায় 22টার উপরে সিনেমার অফার পেয়েছি। তার আগে পরে তো বটেই, দ্যাটস গ্রেট। মানে প্রায় 1 বছর ধরে আমি আসলে 100-র উপরে সিনেমার অফার পেয়ে গেছি। হ্যাঁ, কিন্তু ওই সময় আমি ওই একটা ভয় ছিল। আর পাপাও আমাকে একদিন এফডিসিতে ড্রপ করতে এসে আমাকে বলল যে তুমি এটাই তোমার প্রথম সিনেমা, এটাই শেষ, আর তুমি করতে পারবে না। তো আমি বলছি ওকে, আমি তো করতেও চাই না। তার কাছে ওই সময়টাতে মানে আসলে যারা কাজ করতো, যারা জুনিয়র আর্টিস্ট ছিল, তো তারা সবসময় এফডিসিতে হাজারখানেক মানুষ এরকম ঘুরঘুর করতো। তো ওইখানে যারা কাজ করে বা যারা রেগুলার যায় তাদের কাছে কিন্তু ওই পরিবেশটা একটা নেশার মতো, হ্যাঁ, ওখানে যাওয়া। কিন্তু হুট করে বাইরের একজন যখন ওখানে ঢুকবে তার কাছে ভালো লাগবে না। তো পাপার কাছে মেবি ওই পরিবেশটা, আমাকে একদিন ড্রপ করতে গিয়ে, ইউজুয়ালি মামুনি আমার সাথে সবসময় থাকতো কাজে, তো সেই দিন পার্টিকুলারলি পাপা গেছে এবং পাপার কাছে ভালো লাগেনি। পাপা এই জন্য এটা বলেছে এবং আমি এটাকে খুবই ভাবে নিয়েছি যে ওকে, আমি তো আসলে করতেও চাই না। আর আরেকটা ব্যাপার ছিল, আমার কাছে শুধু মনে হতো যে ওই যে বলতাম যে এমন অড কিছু যেন আমাকে দিয়ে শ্যুট না করিয়ে ফেলতে পারে, কারণ আমি তো তখনও নিউ কামার বা ছোট বয়সে, বুঝবো না। আর আমার মাও খুব ভোকাল মানুষ না, হ্যাঁ, সে যথেষ্ট সুন্দর একটা পার্সোনালিটির মানুষ, কিন্তু খুব স্ট্রংলি নিজের কথা বাইরে গিয়ে সে বলার মতো মানুষ না। তো সেই জায়গা থেকে আমার মাও এটা ডিল করতে পারবে না, সো দ্যাট আমি আসলে ওই দিকেই আর নিজেকে এগোইনি। তো ওই সময় 2005-এ খেলাঘরে কাস্টিং হলাম আমি, এবং 2006-এ কিন্তু প্রথমে আমার রিলিজ হয়েছে খেলাঘর সিনেমাটা, সেকেন্ড রিলিজ হয়েছে আয়না সিনেমাটা। তো যেটা হয়েছে যে আমি যখন খেলাঘর রিলিজ হয়েছে তখন এত বিশেষ ব্যক্তিত্বরা আমাকে প্রশংসা করেছে, মানে সেটা তারেক মাসুদ আঙ্কেল হোক, সেটা মমতাজউদ্দিন আহমেদ আঙ্কেল হোক, যে কেউ হোক, মানে যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, তারা প্রিমিয়ার শোতে এবং পরবর্তীতে আমাকে ফোন করে করে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। তো ওই সময় আমার একটা জিনিস মনে হয়েছে যে আসলে কমার্শিয়াল সিনেমাটাই আমার ধাঁচ না। আমি কাউকে ছোট করতে বলছি না, আমি অ্যাপ্রিসিয়েট করে বলছি যে যারা এটা করতে পারছে, যে এই অভিনয়টা করতে পারছে, এটা তাদের ব্যাপার, বাট ওটা আমার জায়গা না। তো আমি তখন অল্টারনেট ফিল্ম করা ঠিক করলাম যে আমি এটা করবো। আমি অনেক মানে আমার চমৎকার সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। আর আমার যে সিনেমাগুলো আমি কাজ করেছি আয়না ছাড়া, বাকি সব সিনেমাই মোটামুটি কম বাজেটের সিনেমা। তো কম বাজেটের সিনেমায় চ্যালেঞ্জগুলো খুব মজার, এগুলোর গল্পগুলো আসলে বলে শেষ করা যাবে না। আমি তোমাকে একটা ঘটনা বলি, এরপরে তোমরা দেখতে গেলে কখনো করবে। খেলাঘরের অসংখ্য মজার ঘটনা আছে, বলে শেষ করা যাবে না, সব সিনেমারই থাকে। যেমন আজকে এখানে শুটিং করছি, এর পেছনেও কিন্তু মজার ঘটনা হচ্ছে, এটা সব জায়গায় হয়। তো ঠিক তেমনি চন্দ্রগ্রহণে একটা শট আছে, যেই শটে আমরা অনেকক্ষণ, প্রায় 5-6 ঘন্টা ধরে ওয়েট করছি। ওটা হচ্ছে সিরাজগঞ্জে উল্লাপাড়া নামে একটা জায়গায়, এবং উল্লাপাড়ার ওখানে প্রতিদিন ওই যে ঘাটোয়ারি বাবু, মানে নৌকা দিয়ে পার হতো লোকজন, 200 টাকার তার ইনকাম হতো বড় জোর, ঘাটে যে লোকটা ইজারা নেয় দিনে। সেইখানে সে 10 লাখ টাকা 12 লাখ টাকা আমাদের শুটিং টাইমে তার ইনকাম ছিল।
তাহলে বুঝো যে কি পরিমাণ মানে কি পরিমাণ লোক ওখানে ছিল, হাজার হাজার মানুষ, মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না এরকম মানুষ, এবং সবাই দূর দূরান্ত থেকে এসেছে শুটিং দেখতে। আমরা যখন শুটিং শেষে গাড়িতে করে ফিরতাম, দেখতাম রাস্তার মধ্যে মানুষ ঘুমাচ্ছে, যে পরের দিন আবার শুটিং দেখতে আসবে। তো আমরা কোনো রকম আমাদের যেসব জোন, যেই জায়গাটা আমরা শুটিং করছিলাম, জোনগুলো যেগুলোতে দেখানো হয়ে গেছে, সেগুলোতে শুটিং করে ওখান থেকে পালিয়ে এসেছিলাম রীতিমতো। তা আমরা একটা জায়গায় ওয়েট করছিলাম যেখানে একটু পরে মানে ট্রেন পাস করবে। তো ট্রেনের স্টেশনে ফোন করে করে, 2টা স্টেশনে ফোন করে করে খবর নিচ্ছে ওরা যে কখন ওই ট্রেনটা পাস করবে। ওটার জন্য আমরা প্রায় ঘন্টাখানেক ধরে অপেক্ষা করছি ক্রেনের উপরে। তখনকার ক্রেন তো দেখেছো, বিশাল বড়, প্রায় 10 তলার সমান। তো এরকম ক্রেনের উপরে রেখে, ক্যামেরা রেখে, বিশাল বড় ক্যামেরা, আমরা 2জন বসে আছি, লাখ লাখ, হাজার বললে ভুল হবে, লাখ লাখ মানুষ নিচে, এবং ডিরেক্টররাও সবাই বসে আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেনের জন্য। তা আমরা 2জন পাশাপাশি যখন বসে আছি, আমি আর রিয়াজ ভাইয়া, তখন পেছন থেকে ট্রেন যাওয়া শুরু করেছে। এর আগে তো আমরা রিহার্সাল করেই রেখেছি, একটা ড্রাই রিহার্সাল করে রেখেছি ক্যারেক্টারটা। তো হঠাৎ করে আমি দেখি যে যখন ট্রেন যাচ্ছে, তখন রিয়াজ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি রিয়াজ ভাই বলছে, ট্রেনের শব্দ তো ডায়লগ সব ভুলে গেলাম। তো এটা যখন বলেছে, তো আমি হচ্ছে যে ডায়লগ ভুলে গেছে, তাহলে শটটা আর হচ্ছে না। তো আমি অন্যদিকে তাকিয়ে আছি, হচ্ছে না শটটা, ট্রেনটা চলে গেলে ঘন্টাখানেক পরে আবার ট্রেন আসলে তখন বোধহয় শট নেবে। তো এরকম তাকিয়ে আছে, হঠাৎ করে আমি রিয়াজ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি কি, উনি এরকম, মানে মুখ দিয়ে কোনো শব্দ করছে না, বাট এরকম 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 বলে যাচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। তা আমি ওর দিকে তাকিয়ে না, ওই সময় আমার অ্যাক্টিং করার কথা যে আমি অভিমান করে আছি, তো ওর দিকে তাকিয়ে না ফিক করে হেসে ফেলেছি যে এটার পরে অ্যাক্টিং করছে। তা আমার অভিনয়টার, মানে আমি ক্যারেক্টারটা হারিয়ে ফেলেছি। ফেলার পরে আমার যে ডায়লগগুলো সেগুলো আমি দিয়েছি। তারপরে তো আমাদের মানে ক্লোজ শট নিয়েছে, এবং পরে ও যখন ডাবিং করেছে ওটাকে মিলিয়ে দিয়েছে রিয়াজ ভাই। সে তো ভেরি মাচ প্রফেশনাল, ও ও ও ব্রিলিয়ান্ট, এবং সে মিলিয়ে দিয়েছে। বাট যতবার আমি ওইটা দেখি ততবার আমার এটা মনে পড়ে। এই সিনটা এর পরে দেখলে তোমরা বুঝতে পারবে। আরেকটা ঘটনা বলি, তোমারে দেখিল পরাণ ভরিয়া, যেটা আমার খুব পপুলার একটা গান। আমি এখনো পর্যন্ত যেখানে যাই, কোনো একটা জায়গায় গেলাম শপিং করতে বা কিছু, ওখানে গানটা ছেড়ে দেয় আমার জন্যে। তো এখানে একটা জায়গা আছে যে রিয়াজ ভাই আমাকে খাওয়াবে, কি বলো ওটাকে, কাঁচামরিচ খাওয়াবে। তো কাঁচামরিচ খাওয়ার পরে একটা সময় আমার ঝাল লাগবে, ও আমাকে পানি দিবে, এটা হচ্ছে অ্যাক্টিং ডিরেকশন। তো আমাকে কাঁচামরিচ খাইয়েছে, এরপরে কাঁচামরিচটার কোনো ঝাল নাই। আমি না কোনো এক্সপ্রেশন দিচ্ছি না, রিয়াজ হচ্ছে ঝাল ঝাল ঝাল, অ্যান্ড দেন আমি ঝালের অ্যাক্টিং করলাম, অ্যান্ড পানি খেলাম। এরকম অসংখ্য মজার মজার শট আছে। শুনেই ভালো লাগলো, পরবর্তীতে যখন দেখবো তখন এই কথাগুলো হয়তো মনে পড়বে বা মাথায় থাকবে। এত ভালো ভালো বড় বড় প্রজেক্টে কাজ করার পরেও, এত সম্মান অর্জন করার পরেও, পরবর্তীতে সুহানা সাবাকে আমরা কেন কন্টিনিউয়াসলি বড় এবং ভালো প্রজেক্টে ফিল্মের নায়িকা হিসেবে দেখতে পাইনি? তার পিছনে কি কারণ থাকতে পারে? কোনো কিছুর জন্য তো আমি অন্য কাউকে ব্লেম করার থেকে আমি মনে করি যে মেবি কিছু কিছু ক্যালকুলেশন আমার ভুল ছিল। যেমন আমাকে দেখে মানুষজন অনেকে, এখন যেহেতু আমি মানুষকে লাইফ কোচিং নিয়ে নানান কিছু নিয়ে কথা বলি, অনেক বেশি আমার অডিয়েন্সের সাথে বা অনেকের সাথে অনেক ডিরেক্টলি এখন ইন্টারাকশন হয়, যার কারণে তারা এখন আমাকে বুঝতে পারে। কিন্তু মেবি আমার চেহারার মধ্যে কিছু একটা আছে, আমাকে দেখে খুব মানুষ মনে করে যে আমি বোধহয় খুব অহংকারী। Sabofa, ethnic and trendy couture where uniqueness meets you. সো বা আমার সাথে কাজ করে অত বেশি আরামের না। তো আমি যখন কেউ আমাকে কোনো কাজের ব্যাপারে ইন্টারেস্ট শো করতো ওই সময় যেটা হতো যে এর পরের কেউ একজন আমাকে স্ক্রিপ্ট দিয়েছে, পরের অ্যাটেম্পটা তো আমার নিতে হবে, আমার বলতে হবে যে হ্যাঁ আমি ইন্টারেস্টেড না, বা আমি এই সিকোয়েন্স নিয়ে আমার অবজেকশন আছে, এই আলোচনার জন্য আমাকেই তো অ্যাটেম্পটা নিতে হবে। বাট আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে যে আমি আসলে ওয়েট করতাম যে ডিরেক্টরের তো আমাকে পছন্দ, এটা কিন্তু অহংকারের জায়গা থেকে না, মনে হতো যে তার যদি আমাকে পছন্দ হয় সেই তো আমাকে ফোনটা করবে। এই একটা গ্যাপ আমার কাছে, অনেকের কাছ থেকে আমি শুনেছি যে আমি নাকি অ্যাটেম্প নেইনি, আমি খুব অহংকার দেখিয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে। আর এইটা সত্যি কথা, আমার খুব কাছের একজন আগে বলতো যে
আমার অবস্থা হয়েছে সুতা বাজতে কম্বল উজাড়। মানে আমার হচ্ছে তোমার ধরো স্ক্রিপ্ট পছন্দ হতে হবে, আমার ক্যারেক্টার পছন্দ হতে হবে, ডিরেক্টর পছন্দ হবে, কো আর্টিস্ট পছন্দ হতে হবে, ওর এটাতে সমস্যা, তার এটাতে সমস্যা, আমি ঢাকার বাইরে কাজ করব না, এরকম নানান কিছু দিয়ে নিজেকে আর কি আমি একটা বক্সের মধ্যে নিজেকে ঢুকিয়ে রেখে দিয়েছি, আটকে ফেলেছিলাম। তো এটাও একটা বড় ব্যাপার। এবং আমার জন্য তো আসলে অল্টারনেট ফিল্ম এখন অনেক হচ্ছে, এখন অনেকেই অনেক রকম কাজ করছে এবং বলছে ওটিটিতেও কাজ করছে, এবং ওটিটির থেকেও আমার কাছে ওটিটির ব্যাপারগুলো ক্যানভাসটা অনেক ছোট হয়ে আসছে এখনকার বাংলাদেশে। কারণ এখন না পৃথিবীতে যেখানে চূড়ান্ত ভালো ভালো ওটিটির কাজ হচ্ছে, সেখানে আমাদের খুব ওই ড্রয়িং রুম রিলেটেড ওটিটির কাজ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ওইটাতে যাচ্ছি না। কিন্তু আমি মেইন স্ট্রিম সিনেমার কথা বলছি। এখন দেখি অনেকেই কথা বলে যে মেয়ে ওরিয়েন্টেড কাজ হয় না, নারীবাদী কাজ হয় না। কি বলে? আমি তো আমার আয়না, খেলাঘর, যে কয়টা সিনেমা বলো সবগুলোই তো আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি, তাই না? হয় না তা না। এখন আগে মানুষজন এত করতেও ইন্টারেস্টেড ছিল না, এখন অনেকে ইন্টারেস্টেড, অনেকে অ্যাক্টিভলি সেই ইন্টারেস্টটা শো করে। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়, আমি নিজেকে এখন ভাবি যে আমি তো নিজে শাবানা আজমি, সো আমার জোকস অ্যাপার্ট, আমি মনে হয় যে যেটা করেছি। এখন একটা ভুল স্টেপ নিলে বা ভুল কাজ করলে মানুষ এটাকেই মনে রাখবে। সো দ্যাট আমি হয়তো নিজেও একটু পিছিয়ে আছি, মানুষেরও মনে হয় যে আমার ব্যাপারে ইন্টারেস্ট একটু কমেছে। খুব সুন্দর করে তুমি কথা বলো, অফ স্ক্রিনে অনেকবার বলা হয়েছে, অন স্ক্রিন বলা হয়নি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কিন্তু তোমার কথা মানুষ অনেক ভুল বোঝে এবং সেটা নিয়ে অনেক সমালোচনা, আলোচনা, বিভিন্ন প্ররোচনা সৃষ্টি হয়, সেটাকে তুমি কিভাবে দেখো? আমার কাছে মনে হয় খুব কম ভুল বোঝে, অনেস্টলি স্পিকিং। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলবো না, আমি বলবো যে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে আমি ইভেন ক্যামেরার সামনে ডায়লগও দিই না। আমি ডিরেক্টরকে প্রচুর প্রশ্ন করি, যেটা আমি কেন বলছি, কেন এই প্রশ্নটা করছি, ওর পিছনে কারণটা কি। তো আমি নিজে যতক্ষণ না বিশ্বাস করি ততক্ষণ পর্যন্ত আমি ক্যামেরার সামনে একটা ডায়লগ পর্যন্ত দিই না। তো যেটা আমি বিশ্বাস করি না সেটা ক্যামেরার পিছনে যদি সেটা আমি ভুলও হয়ে থাকি, ওটা আমার বিশ্বাস না, ওটা আমি বলবো। তো এটা নিয়ে যদি কখনো ভুল বোঝাবুঝির মুখোমুখি হই, তাহলে সেটা আসলে আমার কিছু করার নাই। এই যে তোমাকে যে আমি সারাক্ষণ অন্য একটা নামে ডাকি এবং আমার ধ্যান জ্ঞান ওই রকমই যে তুমি ওই মানুষটা, সেটা নিয়ে তুমি কি বলতে চাও দর্শকদের সামনে? তুমি একবার আমাকে বলেছিলে যে তোমার টক শোতে কখনো আমি গেলে তোমার ভুল ধারণাটা ভাঙাবো। বাংলাদেশে আমাদের আশেপাশে সবার খুব নিজেকে, স্পেশালি ইন্ডিয়ান বলিউডের নায়িকাদের সাথে কম্পেয়ার করলে খুব সেটাকে নিয়ে প্রাউড ফিল করে। কিন্তু অনেস্টলি স্পিকিং আমার সবসময় মনে হয় যে আমি ছোটোবেলা থেকে একটা নায়িকা না, এত অসংখ্য নায়িকার সাথে আমার কম্প্যারিজন করেছে আমার ফ্রেন্ডরা বা আশেপাশের সবাই। তো তুমি যার সাথে করো আমি মোটেও মনে করি না আমি তার মতো। আমি বিশ্বাস করতে চাই যে আমি জাস্ট আমার মতো দেখতে। কিন্তু তুমি তার সাথে অনেক সিমিলার দেখতে। হ্যাঁ, তুমি ওই তার চশমা পরে তুমি আমাকে দেখো, দ্যাটস ওয়াই। দর্শকদেরকে আমি নামটা বলতে পারি? বলো প্লিজ। শ্রীদেবী। থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন না, নেক্সট আমি আসলে কথার ছলে জানতে চাইবো নির্মাতা মুরাদ পারভেজের কাছ থেকে, তুমি কি নির্মাণের ব্যাপারে অনেক কারিগরি শিক্ষা অর্জন করেছো, অনেক কিছু শিখেছো, বা নির্মাতা হিসাবে তাকে তুমি কেমন পর্যায়ে দেখো বা কেমন অবস্থায় দেখো? অনেক কিছু শিখেছি। আমার প্রথম দিকে আমার ভয়েসে যেমন একটা বড় সমস্যা ছিল, আমি কিন্তু খুব নেজাল আসতো, নাকে নাকে কথা বলতাম। আচ্ছা। তো আমি যখন অভিনয় করাতো, আমি যখন তার প্রোডাকশানে অভিনয় করতাম, আমাকে বলতো যে পেট থেকে কথা বলো, এখান থেকে নিয়ে কথা বলো। আমি এটা বুঝতাম না কি করে থ্রো করতে হয়। সো আমি বুঝতাম না, আমাকে যে সে শিখিয়ে দিয়েছে সেটা না, বাট আমাকে কনশাস করেছে এইসব ব্যাপারে, ডিরেকশনের ব্যাপারে কনশাস করেছে। বাট আমি কিন্তু সবার থেকে, আমি এত বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছি, আমি সবার থেকে নিয়েছি, আমি তার থেকেও শিখেছি। এটার জন্য আমার বিয়ে করে তার সাথে এত বছর থাকার দরকার ছিল না, বাট আমি নিয়েছি, শিখেছি। ইয়েস, আমি রিয়েলি গ্রেটফুল তার কাছে যে এখনও পর্যন্ত আমি সবসময় কিন্তু এই কথাটা নির্দ্বিধায় বলবো যে আমার আজ পর্যন্ত আমি যত বড় বড় স্ক্রিপ্ট রাইটার দেশে বিদেশে আমি যাদেরই হাতে স্ক্রিপ্ট নিয়েছি, আমি মনে করি যে সে হচ্ছে সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটার, আমি মনে করব। কারণ সে এত স্মার্টলি স্ক্রিপ্ট লিখতো। এখন আসলে আমি তার কাজের ধারা আমি জানি না,
এবং ডিরেক্টরিয়াল জায়গাটা এত স্মার্টলি নিত, আমি অবশ্যই একটা ভালো এক্সপেরিয়েন্স তার সাথে, কাজের এক্সপেরিয়েন্সটা অলওয়েজ ভালো। যদি কখনো এমন হয় যে ওনার কোনো প্রজেক্টে কোনো ক্যারেক্টারে তোমাকে ডিমান্ড করছে, সেই ক্ষেত্রে তুমি কি অ্যান্সার দেবে? দেখো, প্রথম যদি আমাকে জিজ্ঞেস করেছে কেউ, তখন আমি পলিটিক্যালি এক ধরনের কারেক্ট আনসার দিয়েছি যে হ্যাঁ অফকোর্স, কেন করব না, একসাথেই কাজ করব। কিন্তু এখন আমি অনেস্ট হতে চাই, আমি মিথ্যা বলতে চাই না। অবভিয়াসলি কোনোভাবেই এটার কোনো সুযোগ নেই। আমি এই মানুষটা ছায়াও আমার আশেপাশে আসুক, আমি সেটা চাই না। আচ্ছা, সো আমি আসলে একসাথে কাজ করার কোনো প্রশ্নই আসে না। ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। তোমার ছেলে শুদ্ধ স্বরবর্ণ, খুবই সুন্দর একটা আনকমন নাম, বড় হয়ে গেছে মাশাল্লাহ। শুদ্ধ স্বরবর্ণকে একাই বড় করেছো। বিং আ সিঙ্গেল মাদার, ইউ হ্যাভ টু ফেস আ লট অফ স্ট্রাগলস, রাইট? ওই ক্ষেত্রে প্যারেন্টিংয়ে কখনো কোনো সাহায্য পেয়েছো কি, বা কোনো সহযোগিতা পেয়েছো কি? আচ্ছা, না, একেবারেই না। আমরা 11 মাস আমার ছেলের যখন বয়স, তখন থেকে আলাদা, এবং একেবারেই কোনো রকম, যেটাকে যদি আমি মোটা দাগে বলি ফিনান্সিয়াল হেল্প, নো, কোনো রকমই সাপোর্ট সেটা পাইনি। কিন্তু আমি খুবই এটা আমি আল্লাহর কাছে গ্রেটফুল, কারণ এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। অনেকে বলে না যে আমার বাবা মা আমার ক্যারিয়ার চাইনি, আমাকে এটা শেখাতে চাইনি, ওটা হয়নি, এগুলো সব আমার ক্ষেত্রে এগুলো কিচ্ছু না। এত সুন্দর বাবা মাকে নিয়ে বড় হয়েছি, নাচ শিখে গান গেয়ে বাসার মধ্যে আমাদের এইরকম পরিবেশ ছিল। আমি যখন ফিরে এসেছি, আমি যখন গিয়েছি তখন আমার মা অনেক দিন সময় নিয়েছে মেনে নিতে। যখন ফিরে এসেছি তখন পাপার কথা হচ্ছে গিয়ে তুমি গেছো, যাও, ফিরে এসেছো, আসো। তারা আমাকে এমনভাবে সাপোর্টটা করেছে। আমার ছেলের সাথে কিন্তু শুরুর দিকে আমার একটা দূরত্ব ছিল, ভালোই দূরত্ব ছিল, সেটা আমার তরফ থেকে, আমি তার তরফ থেকে বলবো না, মানে আমার ছেলের তরফ থেকে না, আমার তরফ থেকে। আমি কেন যেন ওর থেকে একটু দূরে দূরে থাকতাম। ধীরে ধীরে না আমার ছেলে আমাকে মা বানিয়েছে। ইচ অ্যান্ড এভরিডে ও আমাকে মা বানায়। প্রতিদিন সকাল বিকাল এসে বা ফোন করে বা আমার সামনে এসে বলবে, সাবা তুমি কি আমাকে ভালোবাসো? একটা 11.5 বছরের ছেলে, ভীষণ রোমান্টিক। হ্যাঁ ভালোবাসি। তুমি কি আমাকে মিথ্যা বলছো? আমার ছেলের যে বউ হবে না, সে যে কি লাকি হবে। তো আমি তখন বলি, না মিথ্যা বলছি না, তুমি তো আমার সন্তান, আমিও খুব ওর সাথে রোমান্টিক হই। আমি তখন ওর আঙ্গুলটা নিয়ে কামড় দিই, আমি যে দেখো তুমি ব্যথা পেয়েছো না? বলেছে হ্যাঁ। আর যে ঠিক তেমনি তুমি তো আমার পেটের ভেতরে ছিলে মা, তো তুমিও যখন কষ্ট পাও, তুমিও যখন ব্যথা পাও, আমি ঠিক এরকম ব্যথা পাই, তুমি তো আমার একটা অংশ। তো আমি তাকে বুঝাই সব সময় যে আমি তাকে বুঝতেই দিতে চাই না, কারণ আমার পাপা তো চলে গেছে, প্রায় 6 বছর হয়ে গেছে। তো পাপা নাই, তারপরে আমার ভাই, আমার মা একসাথেই থাকি, তুমি জানো। তো তাদের ভালোবাসা, কিন্তু বাবা মার ভালোবাসা তো বাবা মার ভালোবাসা। তো আমি আমার ছেলেকে বুঝতেই দিতে চাই না যে ওর কোনো কিছুর গ্যাপ আছে। এবং তার মানে কিন্তু এই না যে আমি তার সব কিছু এনে তার পায়ের কাছে নামিয়ে দিই। ও যে কোনো কিছু চাইলে ওর থেকে আমি টাইম নেই যে মা দেখো আমার তো অনেক টাকা নেই। ও আসলে ইংলিশ বলতে বেশি প্রেফার করে, লাইক ইউ, কারণ ইংলিশ মিডিয়াম না, আমি বাংলায় কথা বলি। হ্যাঁ, ওর মতোই আর কি, তোমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে কথা বলো, আই নো দ্যাট। তো আমি ওকে ওইভাবে করেই বলি যে মা দেখো আমার তো এখন টাকা নেই, তো নেক্সট মান্থে আমরা এইভাবে করে গুছাবো। তো এখনও কোনো কিছু চাওয়ার আগে বলে, সাবা তোমার কাছে কি মানি আছে? তোমাকে কি আমার ওয়ালেটটা, মানে ওর টাকাগুলো একটা ওয়ালেটের মধ্যে রাখা, তোমাকে কি আমার ওয়ালেটটা এনে দিব? তুমি কি আমাকে এটা এনে দিতে পারবে কাইন্ডলি? তো ওইটাও কিন্তু আমি ওর সাথে সাথে প্র্যাকটিস করছি যে ও চাইলেই সব পেয়ে যাবে, এটাও না, কিন্তু ভালোবাসা অফুরন্ত ওর জন্য আছে। কিন্তু দোষ করলে দোষ, ঠিক করলে ঠিক, এইগুলো ওকে আমি শেখানোর চেষ্টা করি। আমি দেখেছি ওর আপব্রিঙ্গিং খুব ভালো। আমি তোমাকে একদিন ফোনে বলেছিলাম, মনে হয় আমি ইমোশনাল হয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু আমি ইমোশনাল করার জন্য বলিনি, আমার যেটা অবজারভেশন আমি সেটাই বলেছি যে তুমি খুব সুন্দরভাবে ওকে বড় করে তুলেছো উইথ দ্য সাপোর্ট অফ ইউর ফ্যামিলি। এটা আসলেই প্রশংসা করার যোগ্য। থ্যাংক গড, আমি সেই সুযোগটা পেয়েছি। এখন আমি তোমাকে আরেকটু যদি প্রশ্ন করি, বিয়ে করেছেন সুহানা সাবা, বিয়ের পরে লাইফে কি কি চেঞ্জেস এসেছে, পজিটিভ চেঞ্জেস অফকোর্স, এবং কাকে বিয়ে করেছেন সুহানা সাবা? যাকে আমি বিয়ে করেছি তার সাথে 5 বছরের উপরে আমার সম্পর্ক,
এবং 2021-এর শুরুর থেকে যেই সমসাময়িক সময় আমি তোমার সাথেও কাজ করা শুরু করেছি, তো তুমি একদম শুরু থেকেই জানো যে সেই মানুষটার সাথে আমার সম্পর্কটা হলো, তার প্রতি আমার ভালো লাগা ভালোবাসা। সে পিওরলি একজন বিজনেসম্যান এবং পিওরলি একজন ভালো মানুষ, খুব জরুরি, যেটা খুবই আন্ডারস্ট্যান্ডিং এবং অনেক রকম সময় পার করে, একটা লংগেস্ট টাইম পার করে আমরা বিয়ে করেছি। আমি আসলে চাইনি কখনোই যে এটা নিয়ে মিডিয়াতে কোনো রকম আলোচনা হোক। ঠিক তেমনি আমার যখন ডিভোর্সটা হয়েছে, আমি কিন্তু মিডিয়ার ভীষণ ভালো সাপোর্টটা পেয়েছি। আমি কাইন্ড অফ বিজ্ঞপ্তির মতো লিখে সব সাংবাদিকদের পাঠিয়ে দিয়েছি এবং তারা হুবহু ওই কথাটাই লিখেছে। হ্যাঁ, আমার জন্য কঠিন হয়েছে ওই সময়টাতে সময় পার করা। সাধারণ মানুষের কিউরিয়াসিটি ছিল, কিন্তু একটা বাজে কথা বা একটা কিছু লেখেনি। ঠিক তেমনি আমি যখন দ্বিতীয়বার বিয়ে করলাম, একটা লংগেস্ট টাইম সিঙ্গেল থাকার পরে, আমি চেয়েছি যে এটাকে খুব বেশি লুকাতেও চাইনি, মানুষকে জানাতেও চাইনি। খুবই ইজি ওয়েতে আমি ধীরে ধীরে মানুষকে হ্যাবিচুয়েটেড করার চেষ্টা করেছি যে আমি ম্যারিড এবং আস্তে আস্তে সবাই জেনেছে। তো যে মানুষটার সাথে আছে, ওই যে তুমি বললে যে পজিটিভ, অবশ্যই সব পজিটিভ, আসলেই সব পজিটিভ। কারণ আমি তো বাবা জানি, কিন্তু অডিয়েন্সকে জানানোর জন্য অবশ্যই পজিটিভ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি কখনো চাইনি আমার ছেলের বাবা হতে হবে একজনকে, এইটা না, আমি আমার সঙ্গী চেয়েছি। আর আমার ছেলের বাবা হওয়া তো অবশ্যই জরুরি, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এবং আমার ছেলের মেনে নেয়া আর আমার ছেলেকে তার প্রপারলি নেয়া, দুইটা ব্যাপারই কিন্তু ইকুয়ালি আমার কাছে ইম্পর্ট্যান্ট ছিল। ফ্রম বোথ দ্য সাইডস। হ্যাঁ, এটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। এবং একটা সময় ছিল যে আমি যখন বিয়ের আগে আমি আমার ছেলেকে বললাম যে মা, আমি ওর সাথে থাকবো না কোনো একটা ঘটনায়। তো আমার ছেলে ভেঙে পড়েছে, ওয়াই সাবা, ওয়াই, মানে সে মেনে নিতে পারছে না। অ্যান্ড আমাদের যেদিন বিয়ে হয়েছে সেই দিন ও তো ইউজুয়ালি মানে 11টার মধ্যে ঘুমিয়ে যায়, সে রাত 2:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি নাচ করে গেল। সে শুয়ে বিছানায় শুয়ে নাচ করে গেল। সে এত খুশি, এত হ্যাপি। তো এটা আমার জন্য সবচেয়ে বড় ব্যাপার। আমার ছেলে আর আমি তো এখন ওই যে একটু আগেই ওকে কীভাবে বোঝাই সেটা থেকে বোঝালাম যে ও আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট। ও আমাকে মা বানিয়েছে, ও আমাকে মানুষ বানিয়েছে, ও আমাকে স্টেডি বানিয়েছে। আমি সবসময় আই ওয়াজ লাইক, আমি খুঁজছি, কি যেন খুঁজছি জানো। আমি সবসময়, আমি একজন আর্টিস্ট মানুষ। হ্যাঁ, ওই যে একটু আগে বলছিলাম না যে নায়িকা হয়েছি, কিন্তু অভিনেত্রী হওয়া, আমি একজন মানে আমি ছোটবেলা থেকে নাচ করেছি, গান করেছি, কবিতা আবৃত্তি করেছি, মডেলিং করেছি। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, আমি একজন আর্টিস্ট মানুষ। আমি প্রচুর বই পড়েছি, এত মানে বই পড়েছি, যে কোনো বিষয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। তো আমি একজন আর্টিস্ট মানুষ এবং সবসময় উড়ে যাওয়া পাখির মতো মানুষ। আমি বাউল মানুষ, আবার আমি একজন প্রচণ্ড সংসারী মানুষ। তো এই দুইটাকে আমি কখনো ব্যালেন্স করতে পারতাম না সাইকোলজিক্যালি। এবং এই বিয়ের আগে পরে, মানে এই বিয়ে না, মানে আগের বিয়ের পরে আমার যাদের সাথে সম্পর্ক হয়েছে তারা আরও আমাকে স্ক্যাটার্ড করে দিয়ে চলে গেছে মেন্টালি। অ্যান্ড আমি যখন এই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়েছি, তার 2 বছর আগ পর্যন্ত আমি ঠিক করেছি আর কোনো বিয়ে না, আর কোনো প্রেম না, জাস্ট কাম ডাউন সাবা এবং নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো। তোমার ছেলে আছে, তোমার ভবিষ্যৎ আছে। আমি একদম নিজেকে এভাবে গুছিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি সারাদিন ধরে নিজে মেডিটেশন করতাম, নিজেকে গুছাতাম। এর মধ্যে পাপাকে হারালাম। আমার কোভিডের একটা লম্বা সময় আমি বাড়িতে, আমি কোনোদিনই জানতাম না যে আমার মার সাথে থাকা এত সহজ, আমার ছেলের সাথে এতক্ষণ থাকা যায়। কোভিডের টাইমে তো আমরা অনেক সময় বাড়িতে থাকলাম, বাড়িতে এত কিছু আছে, নিজেকে এক্সপ্লোর করলাম। অ্যান্ড দেন যখন আমি একদম ঠান্ডা হলাম, তখন জীবনে একজন পারফেক্ট মানুষকে আমি অ্যাট্রাক্ট করলাম। দ্যাটস আ ব্লেসিং। একদম। এবং আমার জীবনে প্রথম হয়েছে লাভ এট ফার্স্ট সাইট। আমি কিন্তু এর আগে কখনো চান্স পাইনি। প্রত্যেকটা মানুষ, মানে দুনিয়ার যত আলতু ফালতু মানুষরা আছে, তারা তো এত সময় আছে তাদের একটা মেয়ের পিছনে লেগে থাকা। আমার পিছনে লেগে থেকেছে। আমার ও মাই গড, আমি একটা দেবদাস পেয়েছি, ওকে হ্যাঁ বলে ফেলি। তারপরে তারা আমার লাইফ হেল করে দিয়ে চলে গেছে। তখন অমৃশ পুরী বের হলো পরপর সবগুলো। অ্যান্ড ফাইনালি আমি যখন নিজেকে স্টেডি অবস্থায় এরকম মানুষটাকে পেলাম
এবং ধীরে ধীরে আমাদের দুইজনের জন্যই কিন্তু এটা একটা জার্নি ছিল। আমার যে হাজব্যান্ড এবং আমার দুইজনের জন্যই ম্যাচুরিটির একটা জার্নি ছিল। সে জার্নি করে যখন আজকে দুইজন মিলে একসাথে পথ চলি, তখন পিছনে তাকিয়ে ফিরে দেখে যে কি সুন্দর একটা রাস্তা পার করে এসেছি এবং সামনে কি সুন্দর একটা দিন। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. বিয়ের পরে তোমার জীবনযাত্রায় কি কি চেঞ্জেস এসেছে সেটা আমি জানি, এবং আমি আসলে চাই প্রশ্নটা ভিন্ন হোক। বিয়ের পরে তোমার গেট আপে কি কি চেঞ্জেস এসেছে সেটা বলো। সত্যি বলতে আমি খুব একটা চেঞ্জেস আসেনি, যা এসেছে তোমার জন্য, তোমার টর্চারে, একদম না আসেনি। দর্শক আমি একটু বলে নিই, কোনোই আমি কিছু করিনি। আমি শুধু বলেছি যে তুমি এখন নিজেকে অন্য রূপে রূপান্তরিত করো, সুন্দর সুন্দর গয়না পরো, এতটুকুই আমি বলেছি, আর কিছুই বলিনি। তো এটাই একটা ব্যাপার। আর তাছাড়া আসলে আমি খুব ফরচুনেট যে মানুষটা আমার জীবনে এসেছে সে আমি যেরকম ঠিক আমাকেই সে মানে সেই মানুষটাকেই সে ভালোবাসে। এর আগে যে মানুষগুলো ছিল তারা বোধ হয়, আমি বলবো না বাইরের মানুষ, বাট ক্যামেরার সামনে যে মানুষটাকে সবাই চায়, সেই সেলিব্রিটি সোহানা সাবাকে চেয়েছে হয়তো, বা অনেকের চোখে হয়তো আমাকে সুন্দর লাগে সেই মানুষকে চেয়েছে। কিন্তু একটা মানুষ, সাবা জলজ্যান্ত একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, যার রিয়েল আমি, যার জীবনে অনেক রকম চাওয়া পাওয়া আছে অথবা স্টেডি থাকার একটা ইচ্ছা আছে, সেই মানুষটাকে হয়তো তারা কখনো চায়নি। কিন্তু আমি ওকে দেখেছি, ও না আমার সাথে পরিচিত হওয়ার আগে ও কাউকে চিনতো না, মানে নট অনলি যে আমাকে চিনতো না তা না, ও কাউকে চিনতো না, আমাকেও চিনতো না। আর আমি ওর সাথে গেছি, আমি দেখেছি, আমি অনেকভাবে লক্ষ্য করেছি ওকে একদম প্রথম থেকে, যে ও আসলে পুরোপুরিভাবে আমাকে রক্ত মাংসের মানুষকেই সে ভালোবাসা কথাটা আসলে তো একই রকম যায় না, ভালোবাসাটা কিন্তু উত্থান পতন আছে। যে তুমি একটা মানুষকে একই লেভেলে কখনো ভালোবাসতে পারবে না, তাই না? পাহাড়ে তুমি একটা টার্গেট নিয়ে উঠবে, কিন্তু একটা সময় নামতে হবে। সো এটার একটা উত্থান পতন আছে ভালোবাসার। কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে দুজনের আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট এবং সেলফ রেসপেক্ট। তো এইটা কিন্তু মানে ভাইস ভার্সা, হ্যাঁ, শুধু আমি রেসপেক্ট পেয়ে গেলাম, আমার সেলফ রেসপেক্ট ঠিক থাকলো, সেটা না, সেটা অপোজিটের মানুষটারও যেন সেমই থাকে, এই জিনিসটার খুব জরুরি, ইম্পর্টেন্ট, রাইট? তো আমাদের দুইজনের ক্ষেত্রে এইটা এত বেশি। এবং ওরও 3টা সন্তান আছে, ছেলে সন্তান, সেইটাকেও ও অনেক বেশি, মানে আমি না সবসময় বলি যে অনেক রকম বাবা দেখেছি। আমার বাবাকে দেখেছি যে আমার ভাইয়ের জন্য তার একরকম ভালোবাসা ছিল, কিন্তু আমার জন্য ভালোবাসা ছিল আনপ্যারালাল, মানে এরকম বাবা আমি পৃথিবীতে দেখিনি। আরেকটা দেখেছি, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে, যে সে তার 3টা সন্তানকে, এখন আমার ছেলেকে, 4টা ছেলে, আমাদের একহালি ছেলে, তো ইকুয়ালি সে যে পরিমাণ ভালোবাসা, রেসপেক্ট, প্রায়োরিটি দেয়, এটা আসলে ভেবে শেষ করা যাবে না। দ্যাটস দ্য ব্লেসিং এগেইন। কারণ হচ্ছে এইরকম দেখা যায় না, আমি নিজেও দেখেছি ব্যক্তিগতভাবে, কেউ যদি না বলে কোনোভাবে বোঝার উপায় নাই যেটা ওনার বায়োলজিক্যাল সান না বা নিজের ছেলে না। তো সেই ক্ষেত্রে আমি একটু প্রশ্ন করতে চাই তোমাকে, যে এই যে টর্চারগুলো আমি করি, হ্যাঁ, যে কি টর্চার করি একটু বলে একটু দর্শকদেরকে ভেঙে। ওই যে নোজ পিন একটু বড় পড়তে হবে, একটু গহনা পড়তে হবে, আমাকে একটু শপিং করতে হবে, আমাকে একটু যেমন আংটি কিনতে হবে, নতুন চুড়ি, হ্যাঁ, আমার বিয়ের আগে থেকে, যেমন আমার এই শাড়িটা আমাদের বিয়ের শাড়ি, যেটা একদমই 2022-এর শুরুতে আমার বানানো, অ্যান্ড আমাদের যেসব বিয়ের গহনা যেগুলো এখন তেমন কিছু পরে নাই, তো সেগুলো সবগুলো যে দেশের বাইরে থেকে কেনা, সেগুলো তোমার ফোর্সের কারণে, কারণ আমি এই ব্যাপারে কখনোই সচেতন ছিলাম না, যেটাকে বলে বৈষয়িক, সেটা আমি কখনোই ছিলাম না। তোমার ভালোর জন্য, হ্যাঁ, ও তোমার ভালোর জন্যই সবসময় করেছে। আমরা কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে এসেছি। এখন আমি জানতে চাইবো
অন্য এক সুহানা সাবার ঘটনা গল্প। সুহানা সাবা একজন সুপরিচিতা চিত্রনায়িকা, মডেল, অভিনেত্রী। কারেক্ট? সুহানা সাবা একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, একজন যোগা ইনস্ট্রাক্টর এবং তার একটি ব্র্যান্ড রয়েছে সাবাফা। তিনি শিক্ষাগত যোগ্যতায় একজন ফ্যাশন ডিজাইনার। কারেক্ট? সুহানা সাবার যোগিস পণ্য নামেও একটা ভেঞ্চার রয়েছে। সেসব ব্যাপারে আমি একে একে জানতে চাইবো। যোগা ইনস্ট্রাক্টর কেমন করে হলে? আমার বিয়ের পর আমার খুব অস্থির যখন লাগতো, তখন আমি তখন আমি খুব ইন্ডিয়ান সিরিয়াল দেখতাম। ওইখানে এক জায়গায় দেখেছিলাম যেরকম যোগা মেডিটেশন করতে অনেক দূরে চলে গেছে, কোনো একটা আশ্রমে চলে গেছে, যে মেইন লিড করেছিল, তারপরে গিয়ে সে খুব কাম ডাউন করে তারপরে এসেছে। তো বাংলাদেশে এরকম কিছু আছে সেটা জানতাম না। একটা কোর্স করলাম আমি প্রথমে মেডিটেশনের, অ্যান্ড দেন আমি যোগার কোর্স করলাম। তো এটাকে করতে করতে সেটা সেই সময় আমি দেখলাম যে আমি মেডিটেশনে বা যোগাতে আমি বেশ স্পিরিচুয়ালি একটা স্ট্রং জায়গায় একদম শুরুর দিকেই আমি চলে আসলাম, মানে ওইটা আমার মধ্যে ছিল। তারপরে এখানে নানানভাবে এক্সপ্লোর করতে করতে একটা লম্বা সময়ের পরে, এটা বোধহয় 2022-এর দিকে, আমি ইন্ডিয়ার ঋষিকেশে যাই, একটা টিচার্স ট্রেনিং নিয়ে আসি, আশ্রমে গিয়ে কোর্স করে আসি। তো এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমি যখন ওখানে যাই, ওখানে অনেক রকম যারা ঋষি মনীষীরা আছে, হ্যাঁ, ঋষিকেশ ওই এরিয়াতে না প্রায় 5,000 বছর আগে থেকে ওখানে ঋষি মনীষীরা মানে মাসের পর মাস ধ্যান করতো। তো এখনও সেইখানে একটু কমার্শিয়াল ওয়েতে অনেক ছোট ছোট আশ্রম আছে। সেরকম একটা আশ্রমেই আমার একটা বান্ধবী আছে ওখানে, আমরা দুজন মিলে কোর্সটা করেছিলাম। তো ওদের সবচেয়ে মজার ব্যাপার যে আমাকে তাদের আসলে এত কিছু বলার দরকার নাই। হ্যাঁ, ওখানে সবাই হয় সাদা, একদম সাদা, নাহলে একদম কালো। আমরা বাদামি স্কিনের দুজনেই ছিলাম। আচ্ছা, ব্রাউন স্কিন। হ্যাঁ, মানে আশেপাশে সবার মধ্যে, মানে একজন হচ্ছে ইন্ডিয়ান আর একজন বাংলাদেশি, আর সবাই কিন্তু হয় একদম সাদা না হলে কালো। তাদের আমাকে অনেক কিছু দেওয়ার দরকার নাই, কারণ তারা ডলারে অনেক ভালো পে করতে পারে আমাদের থেকে। তো কিন্তু তারা আমাকে দেখে সবাই একটা কথা বলছে, কারণ ওরা তো স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে যায়। আমাকে দেখে বলছে যে তোমার মধ্যে এই ব্যাপারটা আছে, তুমি এতদিন পরে তোমার আসল জায়গায় এসছো কেন, মানে তোমার মধ্যেই এই ব্যাপারটা আছে, স্পিরিচুয়াল প্র্যাকটিসের ব্যাপারটা আছে। সো আমি যখন বললাম যে আসলে কাজেরও অনেক ধরনের একটু কম ব্যস্ত আছি এখন, বা নানান কিছু হচ্ছে, সিন্ডিকেট বা নানান কিছুর মধ্যে পড়েছি, তো আমার এগুলো যখন ওদের সাথে ডিসকাস করতাম, আমি দেখতাম যে আমার গুরুরা না ক্লাসে এসে প্রথম আমার দিকে তাকিয়ে থাকে, তারপরে আমাকে ডাক দেয়, সেটা মেয়ে হোক ছেলে হোক, তারপরে বলে যে তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি স্পেশাল কেউ। তো আমি এরকম ইয়েগুলো কিন্তু মানে খুব অদ্ভুত অদ্ভুত ব্যাপারগুলো কিন্তু পার করেছি। তারপরে দেশে আসার পরে যখন সবাই আমার কাছে কোর্স করতে আসলো বা চাইলো, ওই সময় দেখলাম যে এই আমার মনে হয় কি আমার কোর্সগুলো এটা খুব পাওয়ারফুল একটা কোর্স। আমার যে 21 দিনের জার্নিটা, এখান থেকে যাওয়ার পরে বা এখনও পর্যন্ত, বা যারা আমার কাছে ইউজুয়ালি নানান ব্যাপারে, তার জীবনের নানান ব্যাপারে কথা বলতে আসে, আমার কাছে মনে হয় যে আমি মানুষকে কতটুকু পাওয়ার দিই ভালো জীবনের দিকে, আমি অনেক বেশি তার থেকে নেই। ওই যে আমি বললাম যে স্পঞ্জ আমাকে বলেছে, তো আমিও তাদের থেকে পাওয়ারটা নেই, হ্যাঁ, জীবনী শক্তিটা নেই। তারা যেমন আমার থেকে নিয়ে যায়, আমিও তাদের থেকে নেই। আর তাদের যে ভালো লাগাটা, সেটা যখন আমি দেখি তারা তাদের লাইফে ভালো আছে, ওটা দেখলে আমিও অনেক পাওয়ারফুল হই। আমি এটা নিয়ে না একটা খুব মজার কথা বলতে চাই। আমি তো আসলে অনেক টিনেজ বয়সে তো আমি বিয়ে করেছি। তো মজার ব্যাপার হচ্ছে যে আমি এত ছোট ছিলাম, আর এত বড়রা এসে, এবং এমন কম হিরো হিরোইন আছে যে তারা ওয়েট করতো যে সাবা কখন আসবে সেটে, সাবার সাথে এটা নিয়ে ডিসকাস করব। অথবা তখন তো ফেসবুকে খুব আদাররা এসে মানে মেসেজ করতে পারতো, কিন্তু ফ্রেন্ড না হলে আদাররা এত যোগাযোগ করতে পারতো না। তো আমার ইন্টারভিউ দিতাম আমি যখন চ্যানেলগুলোতে, তারা আমাকে মনে করতো ম্যাচিওর, অথবা লাইফ নিয়ে আমি খুব ভালো কথা বলতে পারবো, বা প্রেম নিয়ে ভালো কথা বলতে পারবো। আমাকে সে ইনবক্সে নক করতো, প্রশ্ন করতো, আমি তাদেরকে আইডিয়া দিতাম। এটা কিন্তু এমন না যে হঠাৎ করে হয়েছে, মানে এটা কিন্তু আমার সাথে সাথে হয়েই এসেছে। তো যোগা ট্রেনিংয়ের ব্যাপারটা, যোগিজের যে ব্যাপারটা, সেটা আমার তখন থেকেই হয়েছে।
শোগিস পণ্যের ব্যাপারটাও তাই, ন্যাচারালি আমি যা ইউজ করি বা আমি যেগুলো বিশ্বাস করি সেগুলোই প্রোডাক্ট হিসাবে আনা। আর ডিজাইনিংয়ের ব্যাপারটা খুব মজার, জার্নিটা আমার খুব মজার। আমি বলছিলাম না একটু আগে যে আমি অনেক আলতু ফালতু প্রোগ্রামও করেছি, নিজে কোরিওগ্রাফিও করেছি, অনেক বড় বড় কোরিওগ্রাফারদের সাথে বা প্রোগ্রামেও আমি হেঁটেছি। খুব অল্প সময়ে আমি কাজ করেছি, মাত্র 3 বছর বোধহয়। 3 বছরে কিন্তু আমার অ্যাচিভমেন্ট কম না। হ্যাঁ, তো সেখানে মানে র্যাম্পের, তো সেখানে আমি যখন অনেকের কাপড় পরতাম, ডিজাইনিং কাপড় চোপড় বা কিছু, তখন মনে হতো যে এই কাপড়টা পরে হাঁটার কি আছে, এর থেকে তো ভালো ডিজাইন আমি করতে পারি। কারণ মামুনি ছোটোবেলায় করতে কি একটা, মামুনি কখনো আমাকে রেডিমেড কাপড় কিনে দিত না। তখন তুমি জানো গাউসিয়া বা নিউ মার্কেট বা আরও কিছু শপিং মল ছিল যেখানে রেডিমেড কাপড় পাওয়া যেত। হ্যাঁ, তো মামুনি কখনো আমাকে রেডিমেড কিনে দিত না। মামুনি কি করতো, সবসময় কাপড় কিনে সেটার মধ্যে একটু বো লাগাতো। ওই যে ক্যাটালগ পাওয়া যেত টেইলারে, তো বলতে এই কালারের সাথে এটা দিবে এটা দিবে। তখন আস্তে আস্তে আমি যখন বড় হলাম, ওই 3-4 বছরে আমিও ইম্প্যাক্ট দিতাম, একটু ইনপুট করতাম যে এখানে দাও এটা, এই ফিতাটা আর একটু বড় করো, এরকম করতাম। একটু অ্যাডিশনালি পার্ল টার্ল দাও। তো ওইটা থেকে আমার ওই সেন্সটা আছে। মানে অনেকে আছে না যে ঘষে মেজে স্মার্ট হওয়া বা ঘষে মেজে একটু পলিশড হওয়া, সেইটা না। মানে আমি জানি এটা যে আমি বাই বার্থ আমার মধ্যে সে ব্যাপারটা আছে, ক্রিয়েটিভিটিটা আছে, ওটা আছে। আর স্টাইল বা ফ্যাশন সেন্সটা আসলে কেউ কাউকে ঢুকিয়ে দিতে পারে না, কিন্তু এটা কিন্তু মানে এটা সেলফ ডেভেলপমেন্ট, এটা নিজের ডেভেলপ থেকে এটা তৈরি হয়। মানে কে কিভাবে বড় হচ্ছে সেটার সাথে সাথে তৈরি হয়। জানি আর কি, হ্যাঁ, একটু অল্প জানো আর কি। তো এর পরবর্তীতে যেটা হয়েছে যে আমি সবসময় ভাবতাম যে আমি চারুকলায় পড়বো, আর্টে। তো আমার এক্স হাজব্যান্ড আমাকে চারুকলায় ভর্তি হতে দিল না। তার মনে হলো যে ওখানে নাকি আমি নেশা করতে যেতে চাই বা পড়াশোনা থেকে পালাতে যেতে চাই। নেশা করতে হলে কি চারুকলা যেতে হয়? সেটা মানে যার যার জায়গা থেকে এটা ভাবা। অথচ আমি তো ছায়ানোটা যেহেতু নাচ করতাম, আমাদের নাচের প্রোগ্রামগুলো হতো ওখানেই চারুকলায় হতো। তো আমার জন্য এটা খুব ছিল। আর নতুন নতুন প্রেম, তো আমি ওটা মেনে নিয়েছি। তারপরে আমি ইংলিশে অনার্সে পড়েছি 2 বছর। আমি পরে দেখলাম যে শেলি কি করবে আর শেক্সপিয়ার কখন ঘুমাবে, এটা পড়ে আমার কি হবে। তখন আমি 1 বছর আমার নষ্ট হলো। আমি ইন্টেরিয়র ডিজাইনিংও ভর্তি হলাম শান্তমারিয়ামেই, ক্লাস করলাম না। তারপরে মানে এতগুলো জার্নির পরে আমার কিন্তু ব্রেক অফ স্টাডিজ দেখো কতগুলো বছর গেছে। তারপরে কি আমি ভর্তি হলাম ফ্যাশন ডিজাইনিংয়ে অ্যান্ড কোর্সটা করলাম। কিন্তু এটা করার পরে হয় না যে তুমি সার্টিফিকেটটা নিয়ে বালিশের তলে রেখে দিয়েছো, তুমি আর জানো না, এটা ভুলে গেছিলাম। কিন্তু পলিটিক্যাল কথা আসতেই হবে, কারণ এখন আমাদের মানে পলিটিক্সটা আমাদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তুমি যদি নাও চাও, তোমার জীবনে আমূল পরিবর্তন হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ানের জীবনে 24 জুলাই অগাস্টের ঘটনাটার পরে। তো সেটার পরে হয়েছে যে আমি একটা লম্বা সময় বসেছিলাম, কাজ করতে চাইতাম না। এবং আমি না কিছু কিছু লেখা তখন আমাকে নিয়ে বানোয়াট লেখা আমি দেখেছি। আমারই হয়তো কাছের মানুষ যে হয়তো একটা আপু আপনার একটা ইন্টারভিউ মানে চাকরি থাকবে না, অথবা সে আমার ইন্টারভিউ, সে হয়তো আমার ইন্টারভিউ ছাপিয়েই তার কাটতে হবে, সেই মানুষটাও দেখা গেছে যে আমাকে নিয়ে বাজে কথা লিখেছে। তো ওই সময় আমার এত অভিমান হয়েছিল, আমি ভেবেছিলাম আর কখনো ক্যামেরার সামনে আসবো না, আর কখনো কাউকে কিছু বলবো না, পার্সোনাল কিচ্ছু বলবো না। বিয়ের কথাটা না জানানোর জন্য এটাও একটা কারণ। তো খুব অভিমান হয়েছিল। একটা সময় তো আমি বলতে বাধ্যই হয়েছিলাম যে আপনারা আমাকে বয়কট করেন, কারণ আমি হাঁচি দিয়েছি সেটাও এসে লিখে দিচ্ছে, আমি যেটা দেইনি সেটাও লিখে দিচ্ছে। কেন হাঁচি দিলেন সুহানা? মানে সবই লিখে দিচ্ছে এবং ঘুরে ফিরে একটা রেফারেন্স, মানে আমার যে এত বছরের জার্নি একটা, হ্যাঁ মানে আমার তো 4 বছর বয়স থেকে আমার জার্নি। একটা সোহানা সাবা তো এমন না যে পাড়ার একজন বললো তুমি তো দেখতে খুব সুন্দর, টিকটক করলাম, আমার অনেক ফলোয়ার হয়ে গেল আর আমি হয়ে গেলাম, জন্মে গেলাম, 1 বছরের মধ্যে আমি দাঁড়িয়ে গেলাম, সেটা না। আমার তো মানে আমি লিফটে উঠিনি 10 তলায়, আমাকে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছে। এবং এমন না যে খুবই ওয়েল মেড আমার ফ্যামিলি, তারা আমাকে এখানে দাঁড় করে দিয়েছে। আমি হার্ড ওয়ার্ক করে এখানে এসেছি এবং অনেস্ট থেকেছি। আমি কতটা অনেস্ট এটা আমি জানি, এটা আমি আমারটা বলবই। আমি জানি আমার এই জায়গায় আসতে গেলে কতটা অনেস্টি নিয়ে আসতে হয়, এবং সেটা ইন এভরি ওয়ে, এভরি মিনিং আমি অনেস্ট। তো আমার কাছে এটা খুব অভিমান হয়েছিল। বাট তুমি সেই কালপ্রিট যে আমাকে টেনে একটা এপিসোড, তোমার একটা এপিসোডে ফটোশ্যুট করালে, তোমার গ্ল্যামার্সের কভার পেজে কাজ করালে,
তারপরে তোমার ছেলেপেলেকে দিলে, আরিফকে দিলে। তো আমি তো আসলে এক ধরনের ওই অভিমান থেকে ঠিক করেছিলাম যে আর কাজকর্ম কিছু করবই না। কিন্তু আমি তো আসলে একটা কাজের মানুষ, একদম ছোটোবেলা থেকে। আমি এত ছোটোবেলা থেকে নাচ করি, মানে ক্লাস 2 থেকে আমি শো করি নাচের। সো আমি আসলে কোনোদিন ফ্রি থাকতে হয়, কাজ করতে হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজ করব সেটা প্ল্যান করতে হয় না, এই ধরনের মানুষ না। মানে ইটস নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট আমার কাজ, এটা আমার লাইফ। মানে কাজ ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। তো সে একটা অভিমান থেকে ওটাও হচ্ছিল, আবার এক ধরনের কাজের প্রতি বা মানুষের প্রতি বা মিডিয়ার প্রতি, সোশ্যাল মিডিয়া হোক আর যে ধরনের মিডিয়া হোক, এক ধরনের অনীহাও তৈরি হয়েছিল। তো সেখান থেকে আপনি আমাকে জোর করে আপনাদের গ্ল্যামার্সের কভার স্টোরি করলেন। অ্যান্ড সেটার পরে যেটা হলো যে আপনি আপনার ছেলেপেলে আরিফকে দিয়ে দিলেন। সো আমি আমার ব্র্যান্ডটাকে দাঁড় করালাম। তখন কিন্তু আসলে খুবই হাসতে খেলতে করেছি না। প্রথম লটে আমরা যে ফটোশ্যুট করেছি বা ঠিক করেছি যে একটা ব্র্যান্ড আমরা লঞ্চ করব। তো মজার ব্যাপার, সাবাফা, অনেকেই প্রশ্ন করে ওয়াই সাবাফা। এটা সাবাফা। তো সাবাফার কারণ হচ্ছে গিয়ে সাবা, আর আমার হাজব্যান্ডের নামও কোইন্সিডেন্টালি ফয়সাল, তো সেই জন্য সাবাফা। তো এটা আসলে হাসতে খেলতেই এই জিনিসটাকে শুরু করা। অবভিয়াসলি আমি কিছু করতে চাইতাম, আমরা প্রচুর অনেক আগেও অনেকবার অ্যাটেম্প নিয়েছি যে কিছু করব, কিন্তু ওই যে আমার নেশা তো আসলে অভিনয়ের, আবার অভিনয়ে ব্যস্ত হয়ে যাই, তখন দেখা যায় যে এই জায়গাটা তৈরি করতে পারি না। কোনো সেকেন্ড, আমি সবসময় বলতাম যে আমি তার কিছু শিখিনি জীবনে, শুধু অভিনয়টাই শিখেছি, আর কিছু করতেও চাইতাম না। এক ধরনের শিল্পী মনের এক ধরনের ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে আসলে ওই শুরু করা প্রথম লটে। আর আমি হচ্ছে অনেকটা লাটিমের মতো, ছেড়ে দিলেও ঘুরতে থাকবে। সো ইয়েস, আমি ট্রাই করে যাচ্ছি, আমি ঘুরে যাচ্ছি, আই এম ট্রাইং। এখনও প্রতিদিন শিখছি, সেলাই নিয়ে শিখছি, এটা নিয়ে শিখছি, এবং শেখার অনেক আগ্রহ তোমার, জানার অনেক আগ্রহ। এবং আমি এমন জায়গায় চলে যাই, তারপরে মানুষজন, আমি বোরখা পরে সব জায়গায় ঘুরি, মানুষজন তারপরেও আমাকে চিনে ফেলা, আমার ভয়েসটা সবার মুখস্থ। আর আমাদের যারা মিডিয়ার অথবা যারা সেলিব্রিটি, আমাদের না এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আছে আসলে। যতই আমি নিজেকে কাভার আপ করি না কেন, বোঝা যায় যে এটা ও। তো ঠিক তেমনি, মানে এটা খুব মজার একটা ব্যাপার। আমি আবার একটা গল্প বলি, সবসময় রেফারেন্স গল্প বলি। তা আমার কাজিন হচ্ছে এশা, ও একদিন এসে বলছে যে আজকে গিয়েছি, এটাকে কি বলে, হকার্সে গিয়েছি শাড়ি কিনতে। তো ওখানে তো চম্পা এসেছিল, নায়িকা চম্পা, উনি শাড়ি কিনতে এসেছিল। আমি তো চম্পা আপু শাড়ি কিনতে গিয়েছিল হকার্সে, তো লোকজন সব ঘিরে ধরেনি? তো বলছে যে না, উনি তো বোরখা পরে এসেছিল। আমি তো বোরখা পরে এসেছিল, তুই কি করে চিনলি? মানে চেনা যায়, সাবাপি চেনা যায়। তো আমি এরকম ঢাকা কলেজের অপোজিটে গিয়ে হয়তো ট্রাউজার বা কিছু না কিছু কিনতে গেছি, রেগুলার আমি কিনি, ওখান থেকেই কিনি ম্যাক্সিমাম আমার কাপড় চোপড়। মানে দেশের বাইরে গিয়ে যখন দেখি $100, মানে 13,000 টাকা এইটা, তখন আমি আমার হাজব্যান্ডকে বলি এটা তো 400 টাকায় ঢাকা কলেজের অপোজিট থেকে কেনা যায়, আমি কেন এখান থেকে কিনবো? মানে আমি ভাবতেই পারি না যে এত দাম দিয়ে আমি কেন কিনবো। তো আমি এইসব ব্যাপারে খুব ছোট লোক ভাই, আমার খুব ছোট লোক না, বুদ্ধিমতী, বা আমি ব্র্যান্ডের ব্যাপারে একটু আমি কনসিয়াস, আমাকে কিনতে হবে, কিন্তু আমার বাজেট ফ্রেন্ডলি হতে হবে। তো তখন দেখা যায় যে সবাই আমাকে ঠিকই চিনে ফেলে, বলে যে আমার মাকে বলে যে হ্যাঁ ওনাকে তো চিনতেই পারছি, পরিচয় দিলে তো উনি আবার লজ্জা পাবে, এই জন্য বলি না। তো আমি আসলে বোরখা পরে আমি চেনার পরেও তারপরেও যাই, এবং নিজেকে একটু প্রোটেক্ট করার জন্য আমি সব জায়গায় চলে যাই, নিজেই সব কিছু করি। আমার ভালো একটা টিম আছে, তারাও করে, কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় আমার নিজের স্পেশাল টাচ দেওয়া লাগবে, এবং আমি করছি, শিখছি। এবং ওই যে বললাম যে তোমরা তো আছোই, আমার যারা কাছের মানুষ তারা তো সবসময় আমার সাথেই আছো। যেই মানুষটা থাকার সবচেয়ে বেশি জরুরি আমার সাথে থাকার, একদমই ছায়ার মতো। কারণ আমি আসলে লাস্ট 2 বছর যেই ভয়ঙ্কর জার্নির মধ্যে দিয়ে গেছি, আমি আমার সারা জীবন এগুলো এক্সপেরিয়েন্স করিনি, লাইফ থ্রেটেনের মধ্যে দিয়েও গেছি না। তো সেগুলো আমার পাশে যে মানুষটা, সে আমাকে একদমই তুলার দলার মতো করে আমাকে আগলে রেখেছে।
আমার সঙ্গীটা, আমার জীবন সঙ্গীটা। তো সেই মানুষটা আমাকে সবসময় ছায়ার মতো আমাকে সাপোর্ট করে। আর আমি তো আর্টিস্ট মানুষ, ক্রিয়েটিভ মানুষ, কিন্তু বিজনেসের বিও বুঝতাম না। তো এখন বি বুঝি, এর পরেরগুলো আসলে এখনও বুঝি না, কিন্তু ও আমাকে প্রতিদিন শেখায়, আমি ওকে প্রতিদিন আর্টিস্টিক ব্যাপার স্যাপার বোঝাই, শেখাই, স্ট্র্যাটেজিক অনেক কিছু ওকে আমি বোঝাই। ও আমি জানি না আমাকে একটা পাকনা মেয়ে ভেবে মাথার মধ্যে বাড়ি দেয় না কেন, কিন্তু আমি খুব মানে এটা আমাদের সেই ইন্টারাকশনটা হয়। তো যার কারণে সাবাফাটা ফাইনালি আজকে এই জায়গাটায়। Sabafa, ethnic and trendy couture where uniqueness meets you. আলহামদুলিল্লাহ, ভালো একটা এস্টাবলিশমেন্ট হয়েছে খুব অল্প সময়। খুব ভালো ভালো কালেকশনস তুমি বের করছো এবং মানুষ খুব পছন্দ করে কিনছে, এবং তারা নিচ্ছেন, আবার আসছেন, রিপিট কাস্টমার্স আছেন অনেক। তুমি একজন নায়িকা, ওয়াই নট ইউ? আমার থিমের সাথে যে নিয়ে যাবেন, আমি তো তাকেই ওই থিমে নিব। তো সেখানে তোমাকে আসলে জোর করে নিয়ে আসা না, তুমি ডিজার্ভ করেছিলে ওই কাভারটা, তাই আমি তোমাকে নিয়ে এসেছি। এবং তোমার যে একটা আলাদা গুণ আছে ফ্যাশন ডিজাইনিং, তুমি জিনিসটা জানো, বোঝো, এনকারেজ করাটা আমার দায়িত্ব, আমি সেটাই করেছি। সো এখানে আসলে থ্যাংক ইউ বলার কিছু নাই। না, তারপরেও মানুষজন তো সেটা করে না, সেই জায়গা থেকে আমি গ্রেটফুল। আমি এটা নিয়ে আমিও একটা কথা বলি। দেখো, আমি নিজেও আসলে জানতাম না যে আমি এত পলিটিক্যাল। হ্যাঁ, ওই সময়টাতে আমি কখনো এইসব নিয়ে কথা বলিনি, প্রয়োজন বোধও করিনি, কারণ আমি যখন যা রাইট মনে হয়েছে তাই করেছি। এটার জন্য আমি পেইড না যে আমি এটার জন্য কিছু করেছি। হ্যাঁ, তো আমি তোমাকে যদি ওই সময় বলেছে আমরা 1 অগাস্ট আমরা বিটিভিতে গেছি, দেখো তুমি তো তোমার মন্দিরে বা তুমি তোমার মসজিদেই যাবে। আমি যদিও আমি চেয়েছিলাম যে আমরা সংসদের সামনে দাঁড়াবো, অন্য পাশটায় হয়তো বা আমরা দাঁড়াবো, কিন্তু সেই সময় নানান পরিস্থিতিতে নানান জনার কথায় আমরা ওখানে গেছি, বিটিভিতে গেছি। তো সেখানে আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা ছিল, বৃষ্টি পড়ছিল, সেজন্য ভেতরে গেছি। তো এখন সেটার জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে। আমরা 2জনের বেশি, 3জন হলে কিন্তু আমরা একটা গ্রুপ করি, তুমি কোথায় আছো, উপরে আসো, এগুলো নিয়ে যাও, অমুক এসেছে, এগুলো ডিরেকশন দেওয়ার জন্য। তো তেমনি একটা গ্রুপ তৈরি হওয়া, যে গ্রুপটার নাম হচ্ছে আলো আসবেই। তো বিটিভিতে গেছি, এটাকে নিয়ে প্রথমে কিছু গোষ্ঠী এটাকে টার্গেট করে অন্যদেরকে হিরো বানিয়েছে। দেখো, যে যার জায়গা থেকে হিরো, তখন অলরেডি বুঝে গেছি যে এই সরকারটা নাই, তো তার পক্ষে দাঁড়িয়ে আমার কোনো লাভ নেই, আমি তো বিপক্ষেই দাঁড়াবো, তাহলেই না আমি হিরো হব। তখন আমার কাছে, আমি কিন্তু আর কিছু চাইনি, আমি চেয়েছি আমরা সবাই শান্ত হই, আমরা সবাই ঠান্ডা মাথায় ভাবি কি হচ্ছে, আমাকে কারা ইউজ করছে, এটা আমার কাপ, এই কাপটা যদি ভাঙে আমারই খারাপ লাগবে, এই টেবিলটা যদি ভাঙে আমার খারাপ লাগবে, এই বাড়িটা যদি ভাঙে এখানে আমি থাকি আমার খারাপ লাগবে। ঠিক তেমনি আমার দেশের যদি কোনো কিছু ধ্বংস হয় আমার খারাপ লাগবে, কারণ এটা আমাদের, আমার ট্যাক্সের টাকা, এসব বড় বড় কথা বলবো না ভাই, আমার ট্যাক্সের টাকা এর কতটুকুই বা আমি কন্ট্রিবিউট করতে পারি, বাট এটা আমাদের, এটা আমার দেশ। এই ঘটনার ইমিডিয়েট আগে আমি টার্কি থেকে এসেছি ঘুরে, প্রায় 10-12 দিন, তুমি জানো এটা, আমার হাজব্যান্ডের সাথেই। তো ওই সময়টাতে টার্কিতে বিশ্বাস করো ইচ অ্যান্ড এভরিওয়ান আমাদেরকে, যখন বাংলাদেশি শুনছে, আমার হাজব্যান্ড দেখতে অনেকটা টার্কিশ, সবাই ওর সাথে ওর ভাষায় কথা শুরু করে। তারপরে যখন আমাকে জিজ্ঞেস করছে কোন দেশ থেকে এসেছি, তো তারা ইন্ডিয়ানদের পছন্দ করে না, তারা পাকিস্তানিকেও পছন্দ করে না, তারা বাংলাদেশকে পছন্দ করে, কারণ বাংলাদেশ অনেক উন্নত হয়েছে, বাংলাদেশ খুব ভালো করছে। বিলিভ মি, সাধারণ মানুষজনের কথা বলছি আমি, রেস্টুরেন্টে গিয়েছি, রেস্টুরেন্টের মালিকরা বা রাস্তাঘাটের মানুষজনরা। তো আমাদের দেশটা তো প্রাউড ফিল করার জায়গা, এটা যেন ভালো থাকে, বিশ্বের কাছে যেন ভালো থাকে, সেটাই তো আমি চাইবো সেই জায়গা থেকে। এবং তখন মাত্র আমার যোগা স্কুল অ্যান্ড এভরিথিং, আমি চাচ্ছি যে দেশটা শান্ত হোক, আমার ক্লাসগুলো আমি নেই, এটার আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি ওইটার একটা ঘটনা বলি, যেটা আমি আগে কখনো বলিনি। আমাদের ওখানে অনেকেই আছে, যে আমরা তো 10-12 জন আর্টিস্ট মিলে আরও 10-12 জনকে ডেকেছি, এরকম করে একটা ভালো নাম্বার অফ পিপল, আমরা আর্টিস্ট, আমরা ওখানে গেছি। এই প্রেস কনফারেন্সটার পরে আমরা যখন উপরে গিয়ে আবার বসেছি,
তখন এক একজন এক এক রকম কথা বলছে। আর আমি স্টেজে আমিও পড়ে দাঁড়াবো, আমি দাঁড়াও ঠান্ডা হও, আমি একটা কথা বলি। দেখো আমাদের এখানে অমুক পক্ষ তমুক পক্ষ, লাল পক্ষ নীল পক্ষ সবুজ পক্ষ বলে কোনো কথা নেই, আমরা সবাই আর্টিস্ট। যদি কেউ কিছু মনে করে, কেউ কিছু বিশ্বাস করে, এটা তার ব্যাপার। আমরা ওকে টার্গেট করতে আসিনি ভাই, বিচারও করতে আসিনি, এবং আমরা এটা করবও না। এবং আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, দেশটা ভালো থাকুক। আমি একদম অনেস্টলি বলছি, আমি মিথ্যা কথা বলতে পারি না, ইউ নো দ্যাট। ওইখানে কোনো একজন আর্টিস্ট, যাকে কোইন্সিডেন্টালি আমি ডাক দিয়েছিলাম এবং অনেক উৎসাহ নিয়ে আসছে, সে দাঁড়িয়ে বলল, এটা আমার না মাথায় আসতে পারে না, ছিল না তখন। ওই দাঁড়িয়ে বলে, আমি একটা কথা বলি, যেহেতু আমি কথা বলছি তার মনে হলো তারও কথা বলা লাগবে, আমি একটা কথা বলি। সবাই বললো আসো বলো। তখন বলছে যে আমি দেখলাম শিল্পী সমিতিতে, মানে আর্টিস্ট ইকুইটির এফডিসির ইলেকশনে দেখলাম যে টাকা দিয়ে আর্টিস্টদের কেনা যায়, তো ওদেরকে কিছু টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটাও বলেছে। সবাই ওকে বলেছে, তুই পাগল, বস, একটা মেয়ে আর্টিস্ট, বস 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 বলে ওকে বসিয়ে দিল। বিশ্বাস করো, এখন যে আমরা অনেক কিছু বলি না, টাকার জন্য ও নেমেছে, সে নেমেছে, আমরা কিন্তু এইটা তখন আমার কাছে অ্যাবসার্ড মনে হয়। মানে এখন আমরা অনেক থিওরি বের করি, বাট এটা আমার কাছে অ্যাবসার্ড মনে হয়। তো দেশটা নিয়ে আমার ভাবনা কিন্তু অলওয়েজ এরকম। যদিও পরবর্তীতে সেই মেয়ে আর্টিস্টটাই কথাটা উল্টে দিয়েছে, বলেছে এই ধরনের কথা হচ্ছিল, সে ওখানে গেছে, তাকে ডেকে নেওয়া হয়েছে। তো সবাই এরকম তার স্টেটমেন্ট চেঞ্জ করেছে ওই সময়ে, তার পরবর্তীতে। বাট আমি না একটা জিনিস তখনও বিশ্বাস করতাম, এখনও বিশ্বাস করি, এটা আমার দেশ, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এদেশ অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে এই দেশ, এই পতাকা, এই সব কিছু। আমি আজীবন যেভাবে কথা বলছি সেভাবে কথা বলবো। এটাতে যদি কারো কোনো লাভ হয় হলো, কার লস হলো, কিন্তু কাউকে বেনিফিট দেওয়ার জন্য আমি কোনো কিছু বলি না। তোমার যে জার্নি গত 2 বছরে গেছে, তুমি মেন্টালি অনেক আপসেট হয়েছো, ডিসহার্টেড হয়েছো, তারপরেও তুমি ঘুরে দাঁড়িয়েছো, তুমি বিজনেস করছো, তুমি এন্টারপ্রেনার হিসাবে কাজ করছো, এবং সেটাই অনেক ভালো একটা দিক। আশা করি তোমার ভেঞ্চারগুলো অনেক ভালো। আমি আরেকটা কথা বলতে চাই, যেদিন তুমি ফটোশ্যুট করছিলে, তুমি তো ডিরেকশন দিলে, আমার পুরো ব্র্যান্ডিংটা তুমি দাঁড় করালে, সেদিন আমি গিয়েছিলাম অল্প একটু সময়ের জন্য। আমি তখন আমি মেবি তোমার চেয়ারেই বসে গিয়েছিলাম, ওটা বোধহয় তোমার চেয়ার ছিল তখন, আমি বসে গেছিলাম। বসে যাওয়ার পরে তুমি তখন ডিরেকশন দিচ্ছিলে, আমি বসার কারণ ছিল, আমার একটা শেল্টারের দরকার ছিল, একটা সাপোর্টের দরকার ছিল, অ্যান্ড আমি কাঁদছিলাম। সেটা আমি তোমাদের দেখাতে চাইনি, আমি তখন চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে, যে যতবার আমাকে আটকানোর চেষ্টা করেছে, যতবার আমাকে কেউ পিছিয়ে দেবার চেষ্টা করেছে, যতবার আমার কষ্ট করে শ্রম দিয়ে আজকে সোহানা সবার জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করেছে, ততবার আমি ঘুরে দাঁড়িয়েছি। এবং আজকে আমার একটা ব্র্যান্ড, এটা তো শুরু হলো মাত্র, এটা অনেক দূর যাবে আমি জানি ইনশাআল্লাহ, এবং সেটার জার্নিটা শুরু হলো। আমরা আমাদের শোয়ের একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। সবগুলো টক শোয়ের মতো আমার টক শোতেও র্যাপিড ফায়ার আছে। অভিনয় নাকি যোগব্যায়াম? প্রথমে টাফ কোয়েশ্চেন, যোগব্যায়াম। ওকে, ভালো অভিনেত্রী নাকি ভালো মানুষ? ভালো মানুষ। পুরস্কার নাকি দর্শকের ভালোবাসা? দর্শকের ভালোবাসা। নির্মাতা হিসেবে কাকে এগিয়ে রাখবে, রায়হান রাফি, মুস্তাফা কামাল রাজ? ডিরেক্টরিয়াল জায়গা থেকে অফকোর্স রায়হান রাফি। নুসরাত ইমরোজ তিশা নাকি নুসরাত ফারিয়া মাজহার, কে ভালো অভিনেত্রী? অভিনেত্রী তিশা। যদি তোমাকে বলা হয় মঞ্চ নাকি ফিল্ম, কোনটা বেছে নেবে? ফিল্ম অফকোর্স, মঞ্চের মানুষ না আমি, নাচে মঞ্চ, কিন্তু অভিনয় অফকোর্স ফিল্ম। জীবন থেকে মুছে দিতে চাও এমন কোনো নাম? এরকম আছে, 2-4টা নাম আছে, কিন্তু এরকম স্ক্রিনে কি বলা ঠিক হবে? না, থাক, বলা। আমার এক্সদের নাম মুছে দিতে চাই আমার জীবন থেকে, এবং একজন আমাদের মিডিয়া কাম পলিটিক্যাল একজন আছে, তাকে মুছে দিতে চাই জীবন থেকে। ওকে, তাহলে আমার জীবনটা অনেক সহজ হতো গত 2 বছর। অ্যাস্থেটিক সার্জারি যারা করেন বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যারা নেন, যারা চেহারা ডিফারেন্ট শেপস বানিয়ে থাকেন ফর বিউটিফিকেশন, তুমি কি সেটা পক্ষে না বিপক্ষে? দেখো, এটা যদি কেউ করে আরাম পায়, কারো যদি অনেক টাকা থাকে নষ্ট করার, নিজেকে একটু অন্যরকম বানানোর, এটা তার ব্যাপার। হ্যাঁ,
যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি কি এটা করতে চাই নাকি চাই না, সেই ক্ষেত্রে বলবো যে আমি চাই না, আমি আমার ঠোঁটটা ফুলাতে চাই না, আমি আমার কি বলে এটাকে, কি মুখটাকে ভি শেপ করা, এটাকে করতে চাই না। আমার কাছে মনে হয় সবার চেহারা রোবটের মতো একই রকম লাগে দেখতে, আমার কাছে মনে হয়। তো আমি একই রকম হতে চাই না, আমারটা একটু ডিফারেন্ট চেহারা, একটু অসুন্দর কিছু জায়গায় থাকলেই বাকি। ইউ ওয়ান্ট ফ্লস। হ্যাঁ, এক শব্দে সাফল্য। এটা আসলে অনেক কিছু। আমি এক শব্দে না বলে আমি যদি 3 শব্দে বলি, আমার কাছে আমি একদম গতকালকে আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, নানান রকম প্রশ্ন করি, সেখান থেকে আমি বলি আমার কাছে মনে হয় যে আমাদের আল্লাহর 3টা আমানত যদি আমি বলি যে কি, প্রথমটা হচ্ছে হেলথ। যদি শরীর ভালো থাকে, তুমি নিজের ইচ্ছা মতো, এখন আমার ইচ্ছা হলো আমি এই কাপটা ধরে খাচ্ছি, আমি বসলাম, আমি উঠলাম, আমি খেলাম, আমি টয়লেটে গেলাম, আমি ঘুম থেকে উঠলাম, এর থেকে বড় আমানত তো পৃথিবীতে আর কিছু নাই। সেকেন্ড হচ্ছে গিয়ে সম্মান, ভালোবাসা। ওকে, তুমি অনেক টাকা কামালে কিন্তু, বা তুমি অনেক অ্যাচিভমেন্ট করলে, তুমি অনেক নাম কামালে, কিন্তু মুখ ঘোরানোর সঙ্গে সঙ্গে তোমাকে মানুষ গালি দিল, হ্যাঁ, সেটাতে কোনো লাভ নেই। রাইট। তুমি অনেক কিছু জীবনে অ্যাচিভ করলে, কিন্তু তাকে দেখলে যে তোমার ডানে বামে কেউ নাই, তোমাকে ভালোবাসে, তোমাকে ট্রু লাভ করে কেউ নাই, এর থেকে বড় লুজার তো পৃথিবীতে নাই। তো এরকম অনেক কিছু আছে, বুঝলে, মানে এই একটা কথায় বলা যাবে না, এরকম অনেকগুলো ব্যাপার আছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে গিয়ে যে বুদ্ধিমান আমরা সবাই একই লেভেলের বুদ্ধি নিয়ে কিন্তু পৃথিবীতে আসি না, বাট প্রতিদিন নিজেকে শান দেয়া, প্রতিদিন নতুন কিছু জানা, নতুন কিছু শেখা, আগ্রহ, কিউরিয়াসিটি, এগুলো থাকা আমার কাছে মনে হয় যে এগুলো আল্লাহর আমানত। সবাই কিন্তু এরকম হয় না, তাই না? অনেকে আছে যে যা জানি তাই সই, এটাই সত্যি, আর কিছু না, আর কিছু জানা লাগবে না, জীবনটাকে একটা বক্সের মধ্যে ঢুকাই। তো আমার কাছে মনে হয় যে এগুলো খুব দরকার। নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, কাকে দেখে তোমার মনে হয় যে ভবিষ্যতে সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হতে পারবেন? ওরা জনপ্রিয়, আমি ওদের, নুসরাত ফারিয়া, আমি ওদের কারো কাজ দেখিনি, যদি তুমি আমাকে অনেস্টলি বলো, ঠিক আছে, কারো কাজ দেখিনি। আর আমি সবার একটু একটু ফুটেজ দেখেছি যেগুলো অনলাইনে এসেছে, নানান সোশ্যাল মিডিয়াতে আসে। তো সেইখান থেকে আমার সাবিলা নূর ইজ ভেরি মাচ ন্যাচারাল, বাট নায়িকা ম্যাটেরিয়াল ওর মধ্যে কম। নুসরাত ফারিয়ার মধ্যে অসম্ভব নায়িকা ম্যাটেরিয়াল আছে, স্পার্ক আছে ওর মধ্যে, বাট ওর মধ্যে ন্যাচারাল জিনিসটা কম অভিনয়ের। আর আমি রায়হান রাফির সিনেমাটাতে মিমকে দেখেছি, সে হার্ড ওয়ার্কিং করে, মিম, যদিও মিম কিন্তু ওদের থেকে আরেকটু সিনিয়র, ও অলমোস্ট আমার সমসাময়িক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও কিন্তু 2007-এ রাইট, ও চ্যানেল আই, মানে ও সুন্দরী হয়েছিল, সো আমার সমসাময়িক ওকে বলা যায়। তো কিন্তু সে প্রিটি, তাকে অসম্ভব গ্ল্যামারাস লাগে, সে অনেক সুন্দর, প্রেজেন্টেবল, বাট আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে যেন ও রাইট ট্র্যাকে নাই। এটা আমি অবজারভার হিসেবে তোমার সাথে বলতে বলতে মনে হলো, এমন না যে ওকে নিয়ে আমি খুব গবেষণা করেছি, যেহেতু 3 জনের কথা, আমি 3 জনকে আলাদা আলাদা ডিসক্রাইব করলাম। সো ভবিষ্যতে আসলে কার কি হয়ে যাবে, আর হঠাৎ করে 4 নাম্বার কেউ একজন দাঁড়িয়ে গিয়ে বড় সেলিব্রিটি হয়ে যাবে, আমরা জানি না। তো আমি জানি না আসলে, কিন্তু 3 জনের স্পেশালি এটা। এক শব্দে সোহানা সাবা। ও মাই গড, এক শব্দে কি করে বলবো? এক শব্দেই বলতে হবে। ভালো মেয়ে। অফকোর্স ভালো মেয়ে। যদি তোমার জীবন দর্শনের উপর বা তোমার জীবনের উপরে কোনো বায়োপিক বানানো হয়, তার জন্য প্রপার চয়েস কে হবে বাংলাদেশে এক্সিস্টিং যারা কাজ করছেন তাদের? দেখো, আমার প্রথম কথা, আমার যেটাকে বলে রিজেম্বল, এরকম কেউ তো আমি, মজার ব্যাপার হচ্ছে রাস্তাঘাটে চললে সবাই বলে আমার গার্লফ্রেন্ড আপনার মতো দেখতে, আমার ভাগ্নি আপনার মতো দেখতে, মেয়ে ছেলে সবাই কারো না কারো চেহারার সাথে নাকি আমার চেহারার মিল পায়। আমার কোথায় কমন কিছু ব্যাপার আছে চেহারার, এই জন্য তো বললাম যে একটা নায়িকা না, প্রচুর নায়িকার সাথে আমার কম্পেয়ার করে আসছে, তুমি একটা জায়গায় গিয়ে আটকে গেছো। তো এছাড়া ঠিক আমার মতো দেখতে এবং আমার মতো বলতে পারবে এরকম কেউ আমি এখনো পর্যন্ত দেখিনি।
মিডিয়াতে। আর বায়োপিক তো আর আমি বেঁচে থাকা অবস্থায় বা আমি এই সমসাময়িক অবস্থায় থাকা হলে হবে না, হয়তো আরও 10 বছর 20 বছর পরে হবে। ততদিনে নতুন কোনো মেয়ে আসবে, তার হয়তো এখনো জন্মই হয়নি, কারণ আমার ক্যারিয়ার তো অনেক আগে থেকে শুরু হয়েছে। তোমাকে কোনোভাবেই আমি আটকাতে পারছি না। কোনোভাবেই আটকানো যাবে না। তো সে মানে আই এম শিওর যে সে কোনো একটা বাসায় জন্মেছে, সবাই তাকে অনেক বড় care করে হচ্ছে। বড় করছে, তো থাকুক সে তার মতো। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস র্যাপিড ফায়ার, আই মাস্ট সে। ভালো লাগলো র্যাপিড ফায়ারের মানে ফায়ারফুল কিছু অ্যান্সার জানতে পেরে। থ্যাংক ইউ। আমার শেষ প্রশ্ন তোমাকে, সুহানা সাবা 5 বছর, 10 বছর, 15 বছর পর নিজেকে কোথায় দেখেন? আচ্ছা, এটা আমি আগে বলতে পারতাম না, আগে একদম বলতে পারতাম না। আমি বলতাম যে আমি হচ্ছে বেবিস ডে আউটের সেই বাচ্চাটার মতো, সে একদম হামাগুড়ি দিয়ে দিয়ে একদম রাস্তার মাঝখানে দাঁড়ায়, তার উপর দিয়ে ট্রাক চলে যায় কিন্তু সে সেফ থাকে। আমি আসলেই তাই। আমি মনে করি যে আমি বাঘের গলা থেকেও আমি সেফ হয়ে চলে এসেছি। আমার অনেকবার এরকম জীবনে ঘটেছে। অ্যান্ড আমি মানে বললাম তো যে আমি খুবই গ্রেটফুল আমার কাছের মানুষদের কাছে, আল্লাহর কাছে, এবং আমার জানা না জানায় অনেকে আমার জন্য দোয়া করে, ভালোবাসা দেয় এই জন্য। কিন্তু এখন যদি তুমি আমাকে বলো ভবিষ্যতের কথা, আমার ভবিষ্যতে অনেকগুলো প্ল্যান আছে। এখন আমি দেখতে পারি আমার ভবিষ্যৎ, ম্যানিফেস্ট করতে পারি। তার একটা তো স্লিপ অফ টাং বলেই ফেললাম যে আমি চাই যে সাবাফা অনেক দূরে যাক, এবং আরও অনেক কিছু প্ল্যান আছে, কিন্তু সেগুলো বলবো না, কারণ ম্যানিফেস্টেশন নিজে বিশ্বাস করা ভালো, নিজে করা ভালো। এই মুহূর্তে আমি বললে সেটা হাস্যকর মনে হবে। লিখে রাখবো, কখনো লিখে রেখে তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, যে ওটা মিলিয়ে দেখো হয় কিনা। ওকে, ইনশাল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তুমি এত ব্যস্ত সময় থেকে মূল্যবান সময় বের করে আমাদের সেটে এসেছো। তোমাকে আমার তরফ থেকে তো অবশ্যই, পুরা গ্ল্যামার্সের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তোমার পরবর্তী জীবনের জন্য এবং পরবর্তী জীবনের সুন্দর সুন্দর স্টেপসের জন্য। থ্যাংক ইউ। আমি প্রথমেই বলেছিলাম, আবারও বলি, যে যেখানে তুমি আমাকে বলেছো সেখানে ওয়াই নট, মানে এটার কোনো প্রশ্ন, মানে তোমার আমাকে প্রশ্ন করারই কিছু নাই যে সাবা তুমি কি শিডিউল দিবে, মানে এখানে না দেওয়ার কিছু নাই। আর আমি এরকমই সবসময়, আমি হয়তো অনেক সময় অনেক কিছু পছন্দ হওয়ার পরও হয়তো টাকার জন্য করি না, বা হয়তো কোনো কিছুর জন্য করি না। আমি কেন করি না এটার কোনো উত্তর নাই। আবার অনেক সময় অনেক কিছু আমি করি কিন্তু কেন করি সেটারও কোনো উত্তর নাই। আমি এমনই, আমি মনে করি আমি শিল্পী মানুষ, এতটুকু আমার করার সাজে। তো তুমি আমার বন্ধু মানুষ, এবং আমার খুব ভালো লাগে, কারণ তুমি স্টাইলিং করো, তোমার পার্সোনাল জীবন, তোমার এক ধরনের জার্নি, সেইটার থেকে নতুন এক ধরনের জার্নিতে তুমি এসেছো, এবং আমি দেখি আমার খুব ভালো লাগে। আমি কেন আসবো না? এবং তোমাদের এই টিমের সাথে তো আমি আগেও কাজ করেছি, এই গ্ল্যামার্সের টিমের সাথে আমি আগেও কাজ করেছি, এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে গুড ফিল নিয়ে আমি গিয়েছি। তো ওয়াই নট। এপিসোড শেষ করার আগে আমাকে স্বভাবত বলতেই হবে, আমাদের গ্ল্যাম টকের এবারের সিজনের টাইটেল স্পন্সর সাবাফা, যেটি চিত্রনায়িকা সুহানা সাবার একটি ভেঞ্চার আর ডিজাইনার কুটোর। আমাদের সাথে অ্যাসোসিয়েট এবং গিফট স্পন্সর হিসেবে আছেন সাজগোজ, কিয়ারা বাই প্রীতি মোদি, জুহাইরা এলনাস কুটোর, লিনিয়ার বিউটি এবং ইয়োগিস পণ্য। খুব ভালো পণ্য, তোমাকে আমি দিব, তুমি ইউজ করে দেখো। থ্যাংক ইউ। Sabafa Ethnic and Trendy Couture, where uniqueness meets you. তোমাকে গিফটগুলো আমি হ্যান্ড ওভার করছি এখন। কিয়ারা বাই প্রীতি মোদি, তুমি তো আশা করি চিনতে পারছো। অসংখ্য কাজ করেছি আমরা একসাথে। কিয়ারা দিয়ে আমাদের বেসিক ফ্রেন্ডশিপটা আরো শুরু, রাইট? হ্যাঁ, ইয়েস। সাজগোজ থেকে একটা সুন্দর স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্টের গিফট। লিনিয়ার বিউটি থেকে রয়েছে সুন্দর একটা জুয়েলারি থ্যাংক ইউ ফর ইউ। পণ্য থেকে তোমার জন্য একটি গিফট। পণ্য খুব ভালো, তুমি ব্যবহার করবে, আশা করি উপকৃত হবে। থ্যাংক ইউ। এত কিছু নিয়ে বাড়িতে ফিরতে হবে ইনশাল্লাহ। আমার লোকজন আছে, গাড়ি পর্যন্ত দিয়ে আসবে। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। তুমি আমাদের শোতে এসেছো, আমাদেরকে সময় দিয়েছো, অনেক কথা শেয়ার করেছো।
যেটা হয়তো অনেক দর্শক বা তোমার ফ্যান যারা আছেন তারা জানতে চান? বা আমি অন্য কোথাও কখনো বলতাম না। হ্যাঁ, অন্য কোথাও হয়তো কখনো বলতে না। আই এম অনার্ড, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যে বললাম যে অন্য কোথাও কখনো বলতাম না, এই না বলা কথাগুলো বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, তুমি না হলে অন্য কাউকে বলতাম না। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই তুমি সবাইকে সুস্থ থাকার পরামর্শ দিচ্ছ, তুমি সুস্থ থেকো। দোয়া করি তোমার জন্য, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভিউয়ার্স, দেখলেন, জানলেন, শুনলেন সুহানা সাবার অনেক কথা, জানতে পারলেন অনেক তথ্য, অনেক ঘটনা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ঠিক তেমনি আগামী এপিসোডে আমি চলে আসবো আরও একজন ইন্টারেস্টিং গেস্টকে নিয়ে, যিনি মিডিয়ার হয়তো কোনো না কোনো সেক্টরের সেলিব্রিটি। ততদিন পর্যন্ত গ্ল্যাম টকের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন গ্ল্যামার্সের সোশ্যাল হ্যান্ডেলসে।